এবার আমাদের সেশন আমরা স্টার্ট করতে চলছি, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছ আমার সাউন্ড? কেউ যদি না শুনতে পারো আমাকে জানাবে এবং আমাকে কনফার্ম করো। ওকে, সবার সাউন্ড ক্লিয়ার? এভরিওয়ান? হ্যাঁ স্যার। কোথায় জোশ? কোথায় সবার জোশটা কোথায়? আপনি জিলেটের মতো একটা হাই এনার্জি রাখতে হবে তো সবাইকে, জিলেট ক্র্যাক করতে হলে। স্যার নয়, প্রথম রুল হচ্ছে এখানে কেউ স্যার নেই। ওকে, তো অনলি দাদা, ঠিক আছে? কোনো স্যারের সিন। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে কি এখানে কারা কারা 12 দিয়ে এসছো বলো তো? এখানে তোমরা যারা জিলেটে এখন এই 30 জন বা 31 জন বা 29 জন যে কজনই জয়েন করেছো তাদের মধ্যে কারা কারা 12 ক্লাস সায়েন্স বা আর্টস কমার্স 12 অ্যাটলিস্ট 12 ক্লাস কারা কারা আছো একটু হাত তোলো। আমার স্যার। আর সব থেকে ভালো হয় যদি সবাই একটু মাইক অন করে একটু যদি বলো যে আমার 12 সায়েন্স ছিল। এবার আমার কম্পিউটার সায়েন্স ছিল, আমার সায়েন্স কাদের কাদের ছিল? 12 সায়েন্স ছিল স্যার। দাদা আমার ছিল স্যার। আচ্ছা, বাকি আমার ছিল। খুবই ভালো কথা যে 12 সায়েন্স ছিল তোমাদের অনেকেরই। যাদের নেই তাদের কোনো অসুবিধা নেই, এটা কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। যাদের আছে তারা অ্যাডভান্টেজে থাকবে আমি আশা করছি। তারা হয়তো জিনিসগুলো ভুলে গেছে, বাট একটু বললেই তাদের মনে পড়ে যাবে। কিন্তু খাটনি কিন্তু একই করতে হবে, একই খাটতে হবে। এরকম না যারা 12 দিয়ে এসছো তারা ভাবছো হয়ে যাবে আমার দ্বারা, এরকম মানসিকতা নিয়ে কিন্তু কখনোই চলবে না থ্রু আউট তোমার এই প্রিপারেশনে। ক্লিয়ার? কি বললাম প্রথম বুঝেছো? হ্যাঁ বলো। স্যার 12 করিনি। করনি, কোনো অসুবিধা নেই। আমি একেবারেই বেসিক থেকে পড়াবো এবং আমি আগেও বলছি আমি জিলেটের জন্য ম্যাথ পড়াচ্ছি না। আমি ম্যাথটাকে তোমাদেরকে এমনভাবেই শেখাবো। তুমি জিলেট কেন, তোমরা যারা 12 দিয়েছো তারা পরের বছর জিলেটের প্যারালালি তারা তোমরা যদি কেউ বাইরের স্টেটে বিটেক করতে চাও বাইরের স্টেটের এক্সামগুলোও দিতে পারো। যদি কারোর ইচ্ছা হয় না স্যার আমি ডাব্লিউবিজেই দেবো, ডাব্লিউবিজেই দিতে পারো। এমনভাবেই তোমাদেরকে পড়িয়ে দেবো যাতে কিনা তোমাদের ম্যাথামেটিক্সটা শিখতে হয়। এখানে কিচ্ছু হবে না, যাও যাও, ঠিক আছে? তো জিলেটটাকে আমি একটা জাস্ট এক্সাম ধরছি আর 5টা এক্সামের মধ্যে। তোমরা যদি ম্যাথসটা শিখে নিতে পারো তাহলে জিলেট কেন তোমরা আরো বড় বড় এক্সাম ক্র্যাক করতে পারবে, ঠিক আছে? এবার স্যার কোথায় অ্যাপ্লিকেশন? আজকে তুমি কম্পিউটার সায়েন্স পড়ো, ইলেকট্রিক্যাল পড়ো, মেকানিক্যাল পড়ো, যেখানেই পড়ো বিটেকে উঠবে। এবং সবাই এখানে যে কজন জয়েন করেছো তাদের একটাই উদ্দেশ্য যে আমি যাদবপুরের মতো ড্রিম কলেজ আমার চাই, হ্যাঁ কি না? কারা কারা বলো তো চায় না? কারা কারা এখানে আছে চায় না? আর কারা কারা চায় হাত তোলো দেখি। কারা কারা চায় আগে হাত তোলো। কারা কারা চায় আগে হাত তোলো। নিশ্চয়ই সবাই হাত তুলবে, অবশ্যই। তো এই ড্রিম কলেজে ঢুকেই তোমার প্রথম যেটা আসবে, যেটা প্রথম ঢুকেই যে সেমিস্টারে তোমরা পাবে সেটা ম্যাথামেটিক্স, যেখানে সব থেকে বেশি সাপ্লি আসে হিস্ট্রিতে দেখা গেছে বিটেকে। কারণ ওই ম্যাথামেটিক্সকে ডিল করার জন্য শুধুমাত্র কয়েকটা এমসিকিউ কোশ্চেনের দাগানো, দাগিয়ে নাম্বার বা মার্কস বা র্যাঙ্ক করাটাই জীবনের অবজেক্টিভ নয়। এটা আগে জেনে রাখো আজকে প্রথম দিনের ক্লাসে। ম্যাথামেটিক্সটা ভালো করে শেখো, কারণ এর পরে তোমাদের আবারও ম্যাথামেটিক্সে অ্যাপ্লিকেশন লাগবে। আজকে ইলেকট্রিক্যাল নিয়ে যারা পড়বে তাদের সবার প্রথমে গোল থাকে, যারা মেকানিক্যাল নিয়ে পড়ে তাদের সবার প্রথমেই গোল থাকে যে আমি বিটেক করবো একটা ভালো কলেজ থেকে, কারণ কলেজে আমাকে একটা ভালো এনভায়রনমেন্ট দেবে, সাথে একটা গভর্নমেন্ট কলেজ থাকলে আমি ভালোভাবে গেটের জন্য প্রিপারেশন নেবো। সেখানেও ম্যাথামেটিক্সে একটা ওয়েটেজ আছে ভালো। তুমি যদি ম্যাথামেটিক্স ভালো পারো তুমি ভালো আইআইটিতে যেতে পারো এমটেক করার জন্য, বড় পিএসইউ জব পেতে পারো। সেই মার্কসটার ক্ষেত্রে কিন্তু একটা ক্রিটিক্যাল রোল প্লে করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স। এই জন্য ম্যাথামেটিক্সটা শেখা ভালোভাবে দরকার। শুধুমাত্র জিলেট ক্র্যাক করে যাদবপুর পাওয়ার জন্য ম্যাথামেটিক্স শেখাটা শুধুমাত্র অবজেক্টিভ হওয়া উচিত না তোমাদের। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? দুটো চারটে অঙ্ক করা মানেই, দুটো চারটে অঙ্ক পারা মানেই যে তুমি ম্যাথামেটিক্সটাকে ফিল করতে পারছো, ম্যাথামেটিক্সটাকে তুমি অ্যাপ্লাই করতে পারছো, সেটা কিন্তু নয়। সেটা জানার জন্য জানতে হবে, ঠিক আছে? অনেক জিনিস, যে জিনিসগুলো আমরা মানে অনেক জিনিস বলতে তোমাকে ম্যাথামেটিক্স অনার্সের মতো জানার দরকার নেই। তোমাকে যেইটুকুনি বেসিক আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে সেইটুকুনি জানতে হবে। মানে ধরো লেটসে আমি যদি আজকে বলি যে ফাংশন কাকে বলবো এবং কেনই বলা হয়, বা তোমাকে একটা তোমার ভাই বা বোন তোমাদেরই জুনিয়র এসে জিজ্ঞাসা করলো, ঠিক আছে, তোমার
অ্যান্সার নেই। এইটা এইরকম হয় f of x is equal to 2x square plus 3, এখানে x এর জায়গায় ভ্যালু বসাতে থাক, দেখ আলাদা আলাদা রেজাল্ট আসবে। এটা ফাংশনের ডেফিনেশন নয়। কারণ আজকালকার দিনে আমি যেটা মার্কেটে দেখতে পাচ্ছি, সো কল যারা জিলেটে র্যাঙ্ক করেছে তারাই পড়াতে চলে আসছে তোমাদেরকে গাইড করতে। তাদের কি হবে, হ্যাঁ হয়তো হবে 5-10টা কোশ্চেন করালে ওই রকম কোশ্চেনের প্যাটার্নে আসবে, কিন্তু পরে গিয়ে ধাক্কা খাবে, বড় লং রানে গিয়ে প্রত্যেকজন ধাক্কা খাবে। কারণ ম্যাথামেটিক্সটা তো ভাই ওইভাবে শেখার জিনিস নয়। আর যারা তোমরা ডিপ্লোমাতে এসছো, যারা 10 দিয়ে এসছো, তাদের ক্ষেত্রে আরো বেশি সমস্যা। কারণ তারপরে গিয়ে তোমাকে এরকম ধরে ধরে আর ম্যাথামেটিক্স কেউ শেখানোর লোক নেই। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, ধরে ধরে ম্যাথামেটিক্স শেখানোর দিন নেই। যাদবপুরের টিচার তোমাকে বলবে না যে ইন্টিগ্রেশন সাইন এক্স এর কি হয়, এটা বলে দেবে না, ঠিক আছে? তো ব্যাপারটা বুঝো, এই সময়টাই তোমার কাছে লাস্ট চান্স যারা কিনা 10 দিয়ে ডিপ্লোমা করছো। কারণ একটা স্টুডেন্ট যে কিনা 2 বছর লাইফে লাগায় 12 এর জন্য, সে ম্যাথামেটিক্সটা যতটা সময় দিচ্ছে, যত নাম্বার অফ প্রবলেম করছে, একটা 10 দিয়ে সে ডিপ্লোমাতে, সেই ডিপ্লোমার মধ্যে যদি আমি 6 করে একটা সেমিস্টার ধরি, সেই 6 মাসের মধ্যে 4 মাস পড়া হয়, তার মধ্যেও অর্ধেকজন ঠিকঠাক করে পড়ে। তাহলে সে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ভালো করে শিখলো কোথায়? আর যদি এই 3টে সাবজেক্টই ভালো করে কেউ না শেখে, সেই ইঞ্জিনিয়ার হবে কি করে? এটাই তো হচ্ছে সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে? এই জন্য আমরা পিছিয়ে আছি। এই জন্য তোমরা দেখো, তোমাদের সবারই মনে হয় আমি ড্রিম হবে আমার মাইক্রোসফটের জব, ড্রিম হবে আমার অ্যাপেলের জব, এইখানে আমি জব করব, ওখানে আমি জব করব, কিন্তু আলটিমেটলি আর ওই ড্রিমটা ফুলফিল হচ্ছে না। শুধুমাত্র তোমরা দেখো আইআইটি এরা পায়, তোমরা শুধুমাত্র তোমাদের মধ্যে কোশ্চেন থাকে কেন এরা পায়, কেন এরা পায়। হয়তো এদের কলেজে হেভি সুন্দর করে টিচাররা একেবারে সমস্ত জিনিস একেবারে ধরে বেঁধে শিখিয়ে একেবারে দিয়ে দিচ্ছে, হয়তো বড় বেশি বেশি করে টাকা কোম্পানিগুলোকে দিচ্ছে, তাই কোম্পানিগুলো ইজিলি নিয়ে চলে যাচ্ছে। এরকম ব্যাপার নয়। ওইখানে যারা এন্ট্রি নিচ্ছে, সেখানে ভাবো সেই কম্পিটিশনটা 13 লাখ, 14 লাখ, 15 লাখের মধ্যে হচ্ছে। তার মধ্যে শুধুমাত্র 10,000 জন আইআইটিতে পাচ্ছে, এবং যেই 10,000 জন পাচ্ছে বা 9,000 জন পাচ্ছে, তাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি কি লেভেলে স্ট্রং ভাবো। তারা তো নর্মাল, ডেফিনেটলি তারা যখন পরবর্তীকালে যাবে তাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এমনি ইজি লাগবে। যার ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি স্ট্রং, তার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, সে ইলেকট্রিক্যাল পড়ুক, সে মেকানিক্যাল পড়ুক, সে কেমিক্যাল পড়ুক, যাই পড়ুক না কেন, তার ইজি হয়ে যাবে জিনিসগুলো বুঝতে, ঠিক আছে? তাই জন্য তারা এত সুন্দর লাইফে প্রোগ্রেস করতে পারে। তোমরাও করতে পারবে যদি তোমরা এইভাবে জিনিসগুলোকে ভাবো। সে আমার প্রথম এই 5-10 মিনিটে এইটাই বক্তব্য যে তোমরা কোনো এক্সামকে টার্গেট করে ওই এক্সামটাকে লাইফে কোনো রকম ভাবে সাকসেস পেয়ে আমি, ওইটা নয় ভাই, ঠিক আছে? ওটা নয়। বা বোন, তোমরা বোঝো এই জিনিসগুলো, ওটা নয়। তোমাকে সাবজেক্টটা এমনভাবেই শিখতে হবে যাতে কিনা ফার্দার আর পিছনে ঘুরে না তাকাতে হয়, কারোর কাছে গিয়ে যেন আবার খাতা খুলে না বসতে হয় যে আমাকে একবার বলো তো, জিনিসটা শেখাও তো। শিখে নাও লাইফ টাইমের জন্য, তোমারই নিজের কাজে লাগবে, ঠিক আছে? এই জন্যই আমি ফর অ্যান এক্সাম্পল বলছি, এই জন্যই আজকে ফিজিক্সওয়ালা সব থেকে বেস্ট কেমিস্ট্রি ফ্যাকাল্টি বা যত বা অন্যান্য বানসাল কোচিং সেন্টার বলো বা বেস্ট ফ্যাকাল্টি, সে দেখবে হয়তো ম্যাথ পড়াচ্ছে, কিন্তু নর্মালি সে ইঞ্জিনিয়ারিং পড়েছে হয়তো মেটালার্জিতে, বা ইঞ্জিনিয়ারিং পড়েছে হয়তো ধরো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তুমি ভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ম্যাথ এই লেভেলের পড়াচ্ছে? কারণ ওরা তো ভাই 11-12 সময় মারাত্মক লেভেলের ম্যাথটা ওইভাবেই শিখেছিল, তাই জন্য ওরা লাইফে কোনোদিনই ওদের প্রবলেম হয় না, ঠিক আছে? কিন্তু কিন্তু ওরা যে আবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে পড়েছে, যে ম্যাথামেটিক্স পড়াচ্ছে, তাকে আবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন জিজ্ঞাসা করো, সে ওখানেও যথেষ্ট ভালো, কারণ তার ফান্ডামেন্টাল ক্লিয়ার। তো তোমাদের আমার মানে এই এত কিছু বলার মেন অবজেক্টিভ হচ্ছে ফান্ডামেন্টালটাকে ক্লিয়ার রাখতে হবে। শুধু 2-4টে অঙ্ক, 5টা-6টা অঙ্ক, 10-12টা শর্ট ট্রিক্স আর 10-12টা কোশ্চেনে অপশান দাগানো, যে এইরকমভাবে এইরকম প্যাটার্নে অপশান দাগিয়ে গেলে আমার এমএসকিউতে নাম্বার উঠে আসবে, এমসিকিউ থেকে নাম্বার উঠে আসবে এবং আমার কাট অফ মার্কসটা ক্লিয়ার হয়ে যাবে, এই পন্থাতে যাবে না। এই পন্থা তুমি পরে অ্যাপ্লাই করো ফান্ডামেন্টালটাকে স্ট্রং করে। এটা আমার সাজেশন তোমাদের সবাইকে। তোমরা অ্যাগ্রি করছো কিনা বলো? অ্যাগ্রি করছো তো, হ্যাঁ কি না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এইটা হওয়া উচিত একটা স্টুডেন্টের অ্যাপ্রোচ। প্রথমে ফান্ডামেন্টাল স্ট্রং করব। আমার পড়ানোর অ্যাপ্রোচ হচ্ছে এইরকম, প্রথমে তোমাদের ফান্ডামেন্টাল ক্লাস হবে, যেখানে আমি ফান্ডামেন্টালের উপর প্রচন্ড জোর দেবো, ঠিক আছে? সুপ্রতীক আগেরও আমার ব্যাচে ছিল, ওকে জিজ্ঞাসা করতে পারো আমি ফান্ডামেন্টাল ওপরে কতটা জোর দিই, ঠিক আছে? ফান্ডামেন্টাল জোর দেবো, দেন আমি তার উপরে বেস করে কিছু কোশ্চেন করাবো, তারপরে আমি যাবো হচ্ছে ম্যানিপুলেশন টেকনিকের উপরে কাজ করব। মানে কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে তোমার কোনো রকম কিছু লাগে না, কোনো কনসেপ্টের দরকার নেই, শুধু কার
কত ক্যালকুলেশন পাওয়ার, ধৈর্য, পেশেন্স আছে সেইটা চেক করা হয় কিছু কিছু কোশ্চেন, সেই রকম ধরনের, মানে ক্যালকুলেশনটা খুব হেভি। হয়তো একটা ফর্মুলা লাগানোর পরে হয়তো দেখা যাবে 4 লাইন যে ক্যালকুলেশন আছে, ওই 4 লাইন ক্যালকুলেশনের ধৈর্য স্টুডেন্টের নেই, যেখানে অনেক সিলি মিস্টেক করে স্টুডেন্টরা মার্কস নেগেটিভ খেতে পারে। তো এইটা, এই ধরনের কোশ্চেনের উপর তোমাদেরকে আমি স্ট্রং করব। তারপর লাস্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, যেখানে তোমাকে একটা প্রবলেম করার জন্য তোমাকে 4-5টা কনসেপ্ট লাগতে হবে। সেই 4-5টা কনসেপ্ট জিলেটের সিলেবাসের অন্তর্ভুক্ত কনসেপ্ট হতে পারে, জিলেটের সিলেবাসের বহির্ভূত কনসেপ্ট হতে পারে, এক্সটার্নাল কিছু চ্যাপ্টারের কনসেপ্ট লাগতে পারে ওই অঙ্কগুলো। এইভাবে এক একটা চ্যাপ্টারকে আমি ভাগ করি পড়ানোর সময়, যাতে কিনা তোমার মধ্যে 3টে কোয়ালিটি ডেভেলপ হয়। ফান্ডামেন্টাল স্ট্রং হলো, তারপর ম্যানিপুলেশন টেকনিকে তুমি স্ট্রং হলে, দেন তুমি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে ডেভেলপ হলে। তো ওভারঅল তোমার ম্যাথামেটিক্সের যে দৃষ্টিভঙ্গি একটা অঙ্ককে সলভ করা, সেটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা চেঞ্জ করার দায়িত্বই আমার। বাকি প্র্যাকটিস অঙ্ক তোমাকে দেবো, তুমি করবে, ওটা তো ওকে। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? কারোর কোনো কোশ্চেন আছে? ইয়েস স্যার। কারোর কোনো কোশ্চেন আছে? কিছু হাত তুলছিলে মাঝে মাঝে, বলো। আর যারা হাত তুলে রেখেছে এখনো, নামিয়ে দাও বাবা, যদি কোনো কোশ্চেন না থাকে। আর যদি কারোর কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো কিছু কোশ্চেন থাকলে, ঠিক আছে? তো হ্যাঁ বলো। না, তুমি কি পুরো পার্টটা করালে ভালো হতো অঙ্কের? কেন এইরকম কেন ভাই? ভালো দেখেছি তাই। ভালো দেখেছিস? এখনো পড়াই তো নেই ভাই, কি ভালো দেখবি? না না, আগে মানে অনেক সেই জন্য বলবো। ঠিক আছে। সো চলো স্টার্ট করছি। তো তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? ইয়েস অর নো? Yes, sir. ইয়েস স্যার। সো আমাদের যেটা বেসিক্যালি আমাদের জিলেটের সিলেবাসে আছে, সেটা হচ্ছে ডোমেন অ্যান্ড রেঞ্জ, যেখানে আমি এক্সপেকটেশন রাখছি ম্যাক্স টু ম্যাক্স 3 মার্কস অব্দি ওয়েটেজ যেতে পারে। এটা মাথায় রাখবে, ডোমেন অ্যান্ড রেঞ্জ থেকে ম্যাক্সিমাম 3 মার্কস ওয়েটেজ যেতে পারে। ঠিক আছে, 1 মার্কস যেতে পারে এমসিকিউতে। এবছরে 1 মার্কসে একটা এমসিকিউ এসেছিল, কিন্তু এমএসকিউ কোশ্চেন ফর্ম করেনি। এর আগেরও যদি 2 বছর আমরা দেখি, তাহলে ডোমেন অ্যান্ড রেঞ্জ থেকে কোশ্চেন দেয়নি। 2022 অ্যান্ড 2023, 2024-এ কিন্তু ডোমেন অ্যান্ড রেঞ্জ থেকে ওরা 1 নম্বরে কোশ্চেন ফ্রেম করলো। এবার এইটা একটা ইন্ডিকেশন দিচ্ছে তোমাদেরকে যে ডোমেন এন্ড রেঞ্জ থেকে কিন্তু পরের বছর এমএসকিউতেও কোশ্চেন দেখতে পাওয়া যেতে পারে 2025 সালে, যার জন্য তোমরা আমাদের কাছে এসছো। ওকে, তো ডোমেন এন্ড রেঞ্জ এই চ্যাপ্টার থেকে আমরা 3 মার্কসের ওয়েটেজ পেতে পারি। তো এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি ডোমেন এন্ড রেঞ্জই পড়বো, কিন্তু ডোমেন এন্ড রেঞ্জ জানার আগে আমাদের ফাংশন জানতে হবে। কিন্তু ফাংশন জানার আগে আমাদের আরো জিনিস জানতে হয়, যে জিনিসটা থেকে তৈরি হয় সেটাকে বলা হয় রিলেশন। কারোর কোনো আইডিয়া আছে রিলেশন কি? রিলেশন, রিলেশন আইডিয়া আছে? রিলেশন, কারোর রিলেশনের ব্যাপারে কোনো আইডিয়া আছে? না স্যার। পড়াচ্ছি, পরে কল করছি রে। কার্টেসিয়ান প্রোডাক্ট। আমি তোকে করছি 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 আমি তোকে হাতে করছি। হ্যাঁ বল বল বল, কি বলছিলিস বল তোরা? কার্টেসিয়ান প্রোডাক্ট, সেট আর ভ্যালু। সেট, ইয়েস কারেক্ট। সো সেট আর ভ্যালুর মধ্যে রিলেশন। সেট আর ভ্যালুর মধ্যে রিলেশনকে রিলেশন বলে, এটা তোমরা বলছো না। এই একটু দাঁড়া তোরা, এই নিচে গিয়ে খেয়াল, আওয়াজ করবি না। সো ফাংশন আমরা যদি বলি, তার আগে আমরা রিলেশনের কথা আসবো। সো রিলেশনটা কি? প্রথম কথা আমাদের জানতে হবে, বা আমরা ধরে নিচ্ছি, লেটস সে আমরা সাপোজ ধরে নিচ্ছি, ভালো করে বুঝবে এবারে কনসেপ্টগুলো। কারোর কোনো ডাউট থাকলে বারবার জিজ্ঞাসা করে নেবে। ধরো তোমার কাছে দুটো সেট আছে, হ্যাঁ, সেট থিওরি থেকেই তো সবকিছু জন্ম, ম্যাথামেটিক্সের সেট স্যার। কিছু নেই। বলো স্যার এটা কোন চ্যাপ্টার স্যার? এটা ডোমেন এন্ড রেঞ্জ বলে একটা ছোট্ট টপিক আছে, যেখান থেকে বছর কোশ্চেন ফর্ম করেছে, দেখবে সিলেবাসে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ চলো তাহলে আমরা এইটা থেকে আমরা স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়ালি ক্যালকুলাস যে বলে না, ক্যালকুলাস তোমাদের, হ্যাঁ হ্যাঁ ক্যালকুলাস, সেই ক্যালকুলাস থেকে টোটাল থাকে 25 মার্কস। আমি এই 25 মার্কসটাই আগে পড়াবো তোমাদেরকে, ডেভিড স্যারের ইনস্ট্রাকশন আছে। তো এই 25 মার্কসের যে ফার্স্ট চ্যাপ্টার, সেটাই হচ্ছে ডোমেন অ্যান্ড রেঞ্জ। এখান থেকেই স্টার্ট করছি, কারণ ফাংশন, ডোমেন অ্যান্ড রেঞ্জ এগুলো না বুঝলে কন্টিনিউটি বুঝতে পারবে না, লিমিট বুঝতে পারবে না, ডিফারেন্সিয়েবিলিটি বুঝতে পারবে না, ডিফারেন্সিয়েশন বুঝতে পারবে না। আমি যদি আসি নিচে নিয়ে যা, ডিফারেন্সিয়েশন বুঝতে পারবে না, ডিফারেন্সিয়েশন না বুঝতে পারলে ইন্টিগ্রেশন বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমি যেটা বলছি কি, আমি বলছি যে ধরো লেটস সে তোমার কাছে দুটো সেট আছে। ওকে,
লেটস সে এটা একটা সেট, এই সেটটার আমরা নাম দিলাম এক্স। কি নাম দিলাম? ক্যাপিটাল এক্স। ঠিক আছে, আমার সাথে একটু রেসপন্স করবে। আর এই সেটটাকে বলা হয় হচ্ছে ওয়াই সেট। আচ্ছা, এই সেট দুটো কি এমটি সেট বলো, না নন এমটি সেট? কি সেট এটা? না স্যার, নন এমটি সেট। নন এমটি সেট। নন এমটি সেট বা এমটি সেট কাকে বলে? যেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। ধরো লেটসে আমি একেবারে নর্মাল বাংলা ভাষায় বলছি, একটা পাতি তোমার বাড়িতে একটা বাকেট আছে বা ঝুড়ি, যে ঝুড়িতে কোনো ফল নেই, তাহলে সেটাকে আমরা একটা নন এমটি সেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? কিন্তু Yes, sir. একটা ঝুড়ি আছে, যে ঝুড়ির মধ্যে তুমি অনেক ফল অনেক সবজি রেখে দিয়েছো, তাহলে সেটা হলো তোমার কাছে নন এমটি সেট, কারণ সেখানে অনেক ধরনের এলিমেন্ট আছে, অনেক ধরনের অবজেক্ট প্রেজেন্ট আছে। তার মধ্যে কি থাকতে পারে? তার মধ্যে আপেল, তারপর থাকতে পারে পেয়ারা, তারপর ধরলাম এদিকে সবজির মধ্যে ধরলাম আলু পটল, অনেক কিছু থাকতে পারে। এটা হচ্ছে নন এমটি সেট। তো এইরকম আমরা এক্স আর ওয়াই দুখানা নন এমটি সেটকে কনসিডার করলাম। ওকে, ক্লিয়ার এই অবধি? ইয়েস অর নো? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এবার যদি দেখা যায় যে এই এক্স যে নন এমটি সেটটা আছে তার সাথে ওয়াই যে নন এমটি সেট আছে তার কিছু জিনিসের সাথে সম্পর্ক তৈরি হয়েছে। ঠিক আছে, তার মানে আমি কি বললাম? যদি এক্স সেটের নন এমটি সেটের কোনো এলিমেন্টের সাথে ওয়াই নন এমটি সেটের কোনো এলিমেন্টের কোনো রকম রিলেশন তৈরি হয়েছে, বা একটা কি বলবো মানে একটা ইউনিক এলিমেন্ট আমরা প্রেজেন্ট পেয়েছি, ঠিক আছে, তখন সেটাকে আমরা রিলেশন বলবো। বোঝা গেল কি গেল না বলো? বুঝতে পারলে? Yes, sir. Yes, sir. Sir, একবার বলুন না please. ধরো আমি বলছি যে এই যে এক্স যে নন এমটি সেট আছে তার একের জন্য, এই যে একটা এই যে এলিমেন্ট, এর জন্য তুমি ওয়াই সেটে একটাই এলিমেন্ট খুঁজে পাচ্ছ তো? ইয়েস অর নো? একটাই, অনলি একটাই এলিমেন্ট খুঁজে পাচ্ছ? সি, ইয়েস অর নো? Yes, sir. ওকে, এই যে এক তার মানে কার সাথে রিলেশনে আছে যদি বলি? সি এর সাথে। তাহলে এটাকেই বলা হয় ম্যাপিং। কি বলা হয় এটাকে? এই প্রসেসটাকে কি বলা হয়? Mapping. এবার Mapping. যদি দেখা যায় যে এক্স সেটের নন এমটি সেটের করসপন্ডিং ওয়াই নন এমটি সেটে একটাই ইউনিক তোমার কোনো এলিমেন্ট প্রেজেন্ট আছে, তবেই আমরা বলতে পারি আর এক্স আর ওয়াই তোমার কিসে রয়েছে? পুরো এক্স আর ওয়াই সেটটা পুরো কিসে রয়েছে? নিজেদের মধ্যে রিলেশনে রয়েছে। বুঝতে পেরেছো? এখানে এবার তোমাদের কনসেপ্টটা গন্ডগোলটা কোথায় হবে, বা কখন আমরা বলবো যে এই রিলেশন তো তৈরি হয়েছে কিন্তু ফাংশন তৈরি হবে না, সেটা আমি একটু বাদে আসছি। তাহলে এইটুকুনি কার কার ক্লিয়ার হয়নি বলো? আজকে প্রথম ক্লাস, আমি 100 বার 200 বার হলেও বলবো, কিন্তু কেউ কনসেপ্ট না বুঝে বাইরে বেরোবে না ক্লাস থেকে। যা আছে শিখে নাও, যতবার খুশি আমাকে জিজ্ঞাসা করে নাও। তাহলে আবারও বলছি, এক্স সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, এক্স সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে? আমি যদি এক্স সেটের এলিমেন্ট বানাতে চাই, এক্স সেটের যদি এলিমেন্ট বানাতে চাই 1 2, বলো বলো বলো, তোমরাও বলো। 5 7 Five, seven. 7। and y সেটে কি আছে? ACMN. 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 m and n, কারেক্ট? ইয়েস অর নো? x and y সেট। এবার আমি বলছি যে এই যে 1, এই 1 এর জন্য আমার একটাই ইউনিক সলিউশন বা একটাই ইউনিক আমার এলিমেন্ট বা অবজেক্ট বা যাই বলো, সেটা প্রেজেন্ট আছে তোমার ওয়াই সেটে। সেটা কে আছে? শুধু একটাই আছে। কে আছে 1 এর জন্য? C. C. আমি যদি জিজ্ঞাসা করি 7 এর জন্য কে আছে? N. N. 7 এর জন্য n। ঠিক আছে, ওকে, ভালো করে বুঝবে জিনিসগুলো। 7 এর জন্য n, ভালো কথা। 7 এর জন্য n, ভালো কথা। আমি এরকম বললাম, তাহলে 7 এর জন্য n। তাহলে তাহলে আমরা বলতে পারি এক্স অ্যান্ড ওয়াই তোমার একটা রিলেশনে আছে, এবং সেই রিলেশনকে আমরা রিপ্রেজেন্ট করি এফ অফ, এরকম ভাবে লেখা হয় এক্স, অ্যারো দিয়ে লেখা হয় ওয়াই। এই অ্যারোটা মিন্স ম্যাপিং করা হচ্ছে, এক্স ওয়াই এর সাথে ম্যাপ করেছে, যার জন্য একটা রিলেশন তৈরি হয়েছে। ওকে, ক্লিয়ার? যার জন্য কি তৈরি হয়েছে? একটা রিলেশন তৈরি হয়েছে। স্যার এগুলো কি নোটস করবো? না, দরকার নেই কোনো, ঠিক আছে। কিন্তু কিন্তু আমি একটা কথা ভালো করে বলেছিলাম, দেয়ার এক্সিস্ট কি এ ইউনিক এলিমেন্ট, একটাই এলিমেন্ট, ইউনিক এলিমেন্ট প্রেজেন্ট থাকতে হবে, তাই না? তবেই সেটা কি তৈরি হবে? তবেই সেটা তোমার ফাংশন তৈরি হবে। কি তৈরি হবে ভাই?
তবে সেটা কি তৈরি হবে? ফাংশন। 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 তাছাড়া কিন্তু সেটাকে ফাংশন বলতে পারবো না। ঠিক আছে, বোঝাতে পারলাম কি বললাম? তাহলে সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না। কখন আমরা ফাংশন বলতে পারবো না? তার মানে সব রিলেশন কিন্তু ফাংশন হবে না। এটা কি ফাংশন হবে? এটা অবশ্যই ফাংশন হবে, কারণ প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং তোমার কি আছে? একটা ইউনিক তোমার কি আছে? ইউনিক তোমার Solutions. প্রেজেন্ট আছে ওয়াই সেটে। যদি এক ইউনিক এলিমেন্ট যদি প্রেজেন্ট না থাকতো, যদি দেখা যায় একের সাপেক্ষে একের রেসপেক্টে আমরা একাধিক সংখ্যক তোমার এলিমেন্টের সাথে ও রিলেশনে রয়েছে, তাহলে এটা রিলেশন তো তৈরি করছে, কিন্তু এটা কখনোই তোমার ফাংশন তৈরি হবে না। বুঝতে পেরেছো? তাহলে সব রিলেশন কিন্তু ফাংশন তৈরি করে না। কি বললাম এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? বলো আমাকে একটু স্যার আরেকবার বলবেন স্যার? ভালো করে বোঝো। আবার আমি মুছছি, ব্যাক করছি। দেখো, এক সি এর সাথেই কানেক্টেড অনলি, 5 এর সাথেই কানেক্টেড। আরে আমি যদি আরেকটা ভালোভাবে বলি, যদি আমি আরেকটু ভালোভাবে বলি, তোর ফাংশন বেসিক্যালি বা রিলেশন বেসিক্যালি কালেকশন অফ ইমেজেস। তোর একের করসপন্ডিং কটা ইমেজ তৈরি হয়েছে? একে একে বলা হয় ইমেজ। কি বলা হয় একে? সবাই বলো, একে কি বলা হয়? এগুলোকে ইমেজ। এবার তোমাকে কি তৈরি করতে হবে তবেই ফাংশন হবে? একটা রিলেশন থেকে একটা ফাংশন তৈরি হতে হলে কি থাকতে হবে? বি সেটে তোমাকে একটা ইউনিক ইমেজ থাকতে হবে। বি সেটে ইউনিক সলিউশন। না, ইউনিক সলিউশন না, বি সেটে একটা ইউনিক ইমেজ ইউনিক থাকতে হবে। ইমেজ। কার করসপন্ডিং? এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং, তাই তো? ইয়েস অর নো? এ সেটের Yes, sir. প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং বি সেটে তোমাকে কি থাকতে হবে? বি বলো, এক্স বলো, ওয়াই বলো, জেড বলো, যেই তুমি সেট ধরো না কেন, নন এমটি সেটটা, সেই নন এমটি সেটের মধ্যে কি থাকতে হবে? একটা ইউনিক ইমেজ থাকতে হবে। তবেই এই রিলেশনটা একটা তোমার কি তৈরি করবে? ফাংশন তৈরি করবে। তখনই আমরা একমাত্র y f of x লিখতে পারি ভাই, তার ছাড়া লিখতে পারি না। তার মানে সব রিলেশনই যে আমার ফাংশন তৈরি করবে এই কোনো মানে নেই। তুমি জিজ্ঞাসা করে দেখো, যাও অনেক স্টুডেন্টকে জিলেট ক্র্যাক করে বসে আছে, জিজ্ঞাসা করে দেখো ফাংশন জানে কিনা, ডেফিনেশন বলতে পারবে কিনা, বলতে পারবে না। ঠিক আছে, প্রপারলি। তাহলে ওই শিখে লাভ কি হলো? তাহলে তুমি যে র্যাঙ্কটা হোল্ড করবে, তুমি 1 2 3 সেই র্যাঙ্কের মতো সেই জায়গাটাকেও তোমাকে বজায় রাখতে হবে যে আমি আমি এক কেন, এই কারণে আমি তো তোমরা এইভাবেই তৈরি হও, যাতে তোমরা যখন যখন বলবে হ্যাঁ আমরা শিখেছি, সাবজেক্টটাকে এমনভাবেই শিখেছি, এই জন্যই আমরা এক, ওই তোপকা মেরে বা কোনো রকমভাবে আমার হয়নি। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, তো নিজের স্যার বলছি ওয়াইটা কি এক্স এর ম্যাপিং হতে পারে? ওয়াইটা এইখানে এক্স এর ম্যাপিং হতে পারে? এখানে কোনো ব্যাপার নেই ভাই, তুমি যেভাবে ধরবে সেভাবে তুমি রিপ্রেজেন্ট করবে। ইন জেনারেল কেস আমরা এক্স কে, আমি তোমাকে বলবো, তোমার এই কোশ্চেনটা কেন এসছে আমি বুঝেছি। তুমি সবসময় বলো যে ফাংশন কে স্যার তাহলে y f(x) কেন লেখা হয়? আমরা তো এইভাবেও লিখতে পারতাম না, x fy। ইয়েস অর নো? ইয়েস স্যার। কোনো অসুবিধা নেই, লেখাই যায় ভাই, লেখাই যায়। কিন্তু ইন জেনারেল কেস আমরা সবসময় ওইভাবে লিখে অভ্যস্ত, ওইভাবে লেখা হয়েছিল বলে ওইভাবে লিখছি। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে সব রিলেশন কিন্তু তোমার ফাংশন তৈরি করবে না, শুধুমাত্র সেই রিলেশনই ফাংশন তৈরি করতে পারে যেই রিলেশনের মধ্যে এই কোয়ালিটিটা থাকবে। কোয়ালিটিটা কি? যে এক্স বা এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং একটা ইউনিক তোমার কি এলিমেন্ট বা ইমেজ তোমার কোথায় তৈরি হবে? ইমেজ পাওয়া যাবে বি সেটে। বি সেটে, বি সেটে থাকবে। ঠিক আছে, তবেই ফাংশন লিখতে পারবো। কিন্তু যদি আজকে আমরা দেখতাম না এই 1 এর সাথে আবার সি এর ছাড়াও এম ও তোমার রিলেশনে আছে, তাহলে ডেফিনেটলি এটা রিলেশন তো হবে, কিন্তু এইটাকে আমরা ফাংশন বলতে পারি। বুঝতে পেরেছো? আজকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো ফাংশনের? বলো যারা 12 ইয়েস স্যার। থ্যাংক ইউ। কেউ না বুঝতে পারলে বলবে। ঠিক আছে, তাহলে এই হলো প্রথম গল্প আমাদের, যে ফাংশনের জন্ম হলো। ফাংশন মানে কি? যদি আমরা ফাংশন বলি, আমরা বিভিন্ন ধরনের সিস্টেম নিয়ে পড়ি, কম্পিউটার সায়েন্সে পড়ি, ইলেকট্রনিক্সে পড়ি, যাই পড়ি। ফাংশন মিন্স একটা হচ্ছে তোমার ধরো ব্ল্যাক বক্স, বা লাইক একটা হচ্ছে মেশিন, যে মেশিনে তুমি কিছু ইনপুট দিচ্ছ, সেই মেশিন তোমাকে সাম ক্যালকুলেশন, কিছু ক্যালকুলেটিভ কিছু ইনস্ট্রাকশন তার মধ্যে দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনকে ফলো করছে, ক্যালকুলেট করছে, করে কিছু আউটপুট জেনারেট করছে, সেটাকেই বলা হয় ফাংশন। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস স্যার। আমরা দেখতেই পাচ্ছি, আমরা দেখতেই পাচ্ছি। লেটস সে আমি যদি বলি f of x is equal to 2x square plus 3, এটা একটা কি? এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনের কতগুলো পসিবল আউটপুট হতে পারে ভাই? ইনফাইনাইট নাম্বার অফ আউটপুট হতে পারে।
কেন এক্স এর ভ্যালু তুমি যা খুশি নিতে পারো, কিন্তু এই ফাংশনটার মিনিমাম ভ্যালু কি হতে পারে তোমরা কেউ বলতে পারবে? বলো তো। দেখো এইভাবে ভাবতে হবে ম্যাথমেটিক্সে। হ্যাঁ, 3 হতে পারে। এই ফাংশনটার মিনিমাম ভ্যালু 3 হতে পারে, কারেক্ট, একদমই। এই ফাংশনটা তার মানে অলওয়েজ গ্রেটার দ্যান 3 হবে, তাহলে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু অ্যাট লিস্ট কি হবে? 3 তো হবেই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর এই ফাংশনটা অলওয়েজ তোমার কি হবে? এই ফাংশনটা অলওয়েজ পজিটিভ ফাংশন হবে, কারণ এই ফাংশনে x এর জায়গায় তুমি যাই বসাও না কেন, নেগেটিভ ভ্যালু বসাও না কেন, ওটা একটা স্কোয়ার ফর্মে আছে, স্কোয়ার, তাই না? x এর স্কোয়ার রয়েছে, তাহলে এখানে কোনোদিনই নেগেটিভ আসবে না, তাহলে এই ফাংশনটা ডেফিনেটলি তোমার অলওয়েজ তোমার পজিটিভ দেবে। এবং এই ফাংশনটা x এর যে কোনো ভ্যালু মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট অবধি যে কোনো ভ্যালুর জন্য x এর যে কোনো ভ্যালু, আমি যদি এটাকে ম্যাথামেটিক্যালি লিখি তাহলে লিখবো x বিলংস টু মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, ঠিক আছে? x এর সকল ভ্যালুর জন্য এই ফাংশনটা ডিফাইন। ইয়েস অর নো? ফাংশনটা কিছু আউটপুট দেবে কি দেবে না বলো তোমাকে, হ্যাঁ কি না? এবার এখানে ইনপুট কি দিবি? ইনপুট দিবি x, আর আউটপুট পাবি হচ্ছে y। y কি এখানে? এইভাবে দেখাচ্ছি, দেখ, x আর আউটপুট হচ্ছে y। y কি এখানে? f of x। f of x এখানে কি রে ভাই? 2x স্কয়ার প্লাস 3, তাই না ভাই? বল ইয়েস অর নো? এবার আমি আজকে এবার আমি এটা হচ্ছে সেই সিস্টেম, যে সিস্টেমে আমার x আমি ভ্যালু দেব। এবার সিস্টেমে প্রথমে আমি x এর ভ্যালু দিলাম, হয়তো ধর x ইকুয়াল টু দিলাম 0। y কি দেবে আমাকে? 2 ইনটু x এর স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস 3 কত দেবে? 3 দেবে, কারেক্ট? ঠিক আছে, তাহলে তাহলে এখানে আমি বসালাম প্রথম ভ্যালু, আমি ইনপুট দিলাম 0, তার জন্য আমাকে y দিল কত ভাই? 3। 1 দিলাম পরের ইনপুট, তাহলে কি দেবে? y এর ভ্যালু 5। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা n নাম্বার অফ ইনপুট দেব, তার জন্য আমরা n নাম্বার অফ আউটপুট পাবো, এটাকেই বলা হয় ফাংশন। তাহলে বল আগে স্যার আরেকবার একটু বলবেন। পেরেছিস? জলের মতো ক্লিয়ার হয়েছে ফাংশনের ডেফিনেশন? বল। হ্যাঁ স্যার হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার আরেকবার একটু বলবেন। কোন জায়গাটা বলবো ভাই বলো, আমি বলে দেবো তোমাকে, বলো। স্যার ওয়াই ভ্যালুটা কেমন করে পারবো? ওই যে x এর যে ভ্যালুগুলো নিচ্ছিস ভাই, সেই ভ্যালুগুলো এইখানে বসালেই তো y এর ভ্যালু চলে আসবে, তাই না? দেখ, আমি x এর ভ্যালু 0 নিলাম, যখন আমি x এর ভ্যালু 0 নিলাম তখন আমার y ইকুয়াল টু কি? 2x স্কয়ার প্লাস 3। তাহলে x এর স্কয়ারের জায়গায় কি বসালাম? 0 বসালাম, তাহলে আমার আসলো 3, বুঝলি? আবার x এর যখন যখন আমি 1 নেব তখন কি হয়ে যাবে? y এর ভ্যালু y ইকুয়াল টু 2 ইনটু 1 এর স্কয়ার। 1 এর স্কয়ার কত হয় যে জিজ্ঞাসা করছিলি? যেমন বল, 1ই তো হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 2 প্লাস 3 5 হয়ে গেল। এবার বুঝতে পারছিস এরকম ভাবে x এর যত দিবি ততই তোর হবে, ততগুলো আউটপুট আসবে, তাই না? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে কনসেপ্ট? বলো ম্যাথমেটিক্সে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। তার মানে বেসিক্যালি বলতে গেলে আমরা যেটা দেখতে পারলাম যে ফাংশন অ্যাকচুয়াল মিন্স হচ্ছে কি? কালেকশন অফ ইমেজেস, সহজ ভাষায়, তাই তো? হ্যাঁ কি না? সহজ ভাষায় আমরা কি লিখে দিতে পারি? কালেকশন অফ, না আমি আরেকটু ভালো করে যদি বলি কালেকশন অফ ইউনিক ইমেজেস, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই কথাটা একটু মাথাতে রাখবে, তবেই ফাংশনের ডেফিনেশন দিতে আর তোমাদের প্রবলেম হবে না। বলো কার কার কনসেপ্ট এখনো ক্লিয়ার হয়নি? বলো এই অবধি বোঝা গেছে যে কখন ফাংশন, কখন রিলেশনকে ফাংশন বলবো না, আর কখন ফাংশন হবে রিলেশন থেকে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে এই যে জিনিসটা আমি লিখেছিলাম তোমাদেরকে, এর বেসিসে আমি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কি বলতে পারি? দেখো আমি কি বলতে পারি, দেখো 1 নম্বর পয়েন্ট আমি এর বেসিসে যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমার ইংলিশে যেটা লিখছি সেটার সাথে আমি যেটা বোঝালাম সেটা মেলাবে। এভরি এলিমেন্ট ইন এ সেট, এ নন এমটি সেট, অবশ্যই একেবারে প্রপার ম্যাথামেটিক্সের টিচার আমি, আমাকে পুরো নোটেশন ওয়াইজ লিখতে হবে তোমাদের জন্য। এভরি এভরি এলিমেন্ট বলো বা এভরি এলিমেন্ট, হ্যাঁ এভরি এলিমেন্টই বলো, অন্য কিছু লিখলে বাজে হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারবে না পরে। এভরি এলিমেন্ট ইন এ নন এমটি সেট কি হ্যাজ আ ম্যাপিং করেছে, দেখো তো সবাই সবার সাথে কানেকশনে রয়েছে। হ্যাঁ স্যার। ইন বি সেট,
দেখো তো প্রথম পয়েন্টটা মিলছে আমার কথার সাথে, আকার সাথে? দাদা মিলছে। হ্যাঁ স্যার। সেকেন্ডটা হ্যাঁ আমি স্যার। 3 স্টার দিলাম, কারণ সেকেন্ডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? এভরি এলিমেন্ট ইন এ সেট has a unique mapping in B set। মানে কি বুঝতে পারলে তোমরা? যেটাই বলেছিলাম, ইউনিক ইমেজ তৈরি করবে, তবেই তো আমাদের কি হবে, ফাংশন তৈরি হবে, হ্যাঁ কি না? তাই তো? হ্যাঁ দাদা। ইয়েস দাদা। এবার এখান থেকে Yes, sir. গল্পটা আমাদের শুরু হবে। দাঁড়াও, তার আগে আমি বলে নিই, একটা ফাংশনের এই y ইকুয়াল টু fx যে লেখা হয়, এর প্রত্যেকটা পার্টকে আমরা বা এর প্রত্যেকটা আমরা এলিমেন্টকে একটু ছেড়খানি করি, পোস্টমর্টম করে দেখি। চলো, y কে আমরা কি বলি গো? স্যার বলছি ওই 2 নম্বর পয়েন্টটা একবার দেখাবেন? হ্যাঁ দেখো, এভরি এলিমেন্ট ইন এ সেট হ্যাজ আ ইউনিক ম্যাপিং ইন বি সেট, মানে হচ্ছে ইউনিক ইমেজ অবশ্যই বি সেটে প্রেজেন্ট হতে হবে, তবেই একটা ফাংশন তৈরি হয়, তাই না? বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। আজকে হয়ে গেছে। ইন্ট্রোডাকশন ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ম্যাথামেটিক্সটা কি জিনিস, কিভাবে পড়তে হবে, এটাই আমার অবজেক্টিভ। পরের দিন তো মেন গল্প শুরু করব। দেখো, তাহলে y কে আমরা কি বলি? আমরা যদি এখানে y কে দেখি, তাহলে y কে আউটপুট, তাই তো? যেটা কি দেয়, যেটা ফাংশন ভ্যালু দেয়। এটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? না, আউটপুট কার উপর ডিপেন্ডেন্ট? ছবি থেকে বলো, আউটপুট কখন তৈরি হয়? ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট স্যার। এই যে ইনপুটের উপর আমরা ডিপেন্ডেন্ট। ধরো একটা মেশিন, আমরা আজকে কাজ করছি, কর্মদক্ষতা এই সমস্ত কিছু কিসের উপর প্রেজেন্ট আছে? খাবার দাবার, ইয়েস অর নো? ফুড, ফুড থেকে আমরা এনার্জি কনজিউম করি, Yes, sir. সেটা আমাদের দৈনিক আমরা যে কাজকর্ম করছি সেটা চলছে, ইয়েস অর নো? আজকে যদি কাউকে না খেতে দেওয়া হয় তাহলে কি হবে? স্যার কাজকর্ম করা বন্ধ হয়ে যাবে, উইক হয়ে পড়বে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? কারেক্ট? Yes, sir. তাহলে আমাদের জন্য যেমন ফুড লাগবে, আমাদের বিভিন্ন আমাদের কর্মদক্ষতাকে সচল রাখার জন্য, সেরকম এই ফাংশনটারও তোমার আউটপুট বা এই সিস্টেমটারও আউটপুট প্রডিউস করার জন্য কি লাগবে? ইনপুট লাগবে। তাহলে আমার আউটপুট বেসিক্যালি কি, কোন সিস্টেমের আউটপুট কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। এই জিনিসগুলো যারা বোঝে না, তারাই আমি যখন পরে পড়াবো ক্যালকুলাস, সেখানে গিয়ে আমি যখন ডেরিভেটিভ পড়াবো, কার বাঁকবো এবং বলবো দেখ এটা ইনডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। স্যার ডিপেন্ডেন্টটা কি জিনিস প্রথমবার তো শুনছি। আজকের পরে আমার ক্লাসে কেউ এই কথাটা বলবি না তো? তোরা তোরা ফিলিংস বুঝতে পারছিস তো ম্যাথমেটিক্সে? না স্যার। ডিপেন্ডেন্ট মানে কি? চল, সেটাই আমার অবজেক্টিভ কিন্তু। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে y যেটা দেখিস তোরা সব সময়, সেটা কিন্তু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, ঠিক আছে? কারণ সেটা কার উপর ডিপেন্ডেন্ট? x এর উপর। কারণ এখানে x এর ইনপুট যদি তুই কিচ্ছু না দিতিস, তুই কোনোদিনই y পেতিস? বা y কি হতো তুই জানতিস? বল, জানতে পারতিস? না তাহলে না স্যার। আউটপুট না স্যার। আউটপুট ভ্যারিয়েবল, আউটপুট ভ্যারিয়েবলকেই আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট, কারণ এটা তোমার ইনপুটের উপরে। এবার এটা কি, এই যে এফ লেখা হয় স্যার, এটারও অনেক জানে না। এখানে এফ কেন লিখি? স্যার ফাংশন, এই যে ফাংশন কথাটা বলছি, ইংলিশ অক্ষর এফ আসছে বলে, তাই বলে কি আমি এফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? বহু অঙ্ক আছে যেখানে এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না। জি দেখেছিস বইতে তোরা, তাই না? জি দিয়েও লেখে, জি অফ এক্স লেখে, তাই না? কোথাও কোথাও তোরা দেখেছিস কে অফ এক্স লেখে, কোথাও কোথাও তোরা দেখেছিস এইচ অফ এক্স লেখে। তার মানে এটা জাস্ট একটা নেমিং, এটা কোনো রকম, এখানে কোনো রকম ভেতরে ম্যাথামেটিক্যাল নলেজ লাগানো হয়নি, এবং সেইভাবে এটাকে এফ বা এটাকে কোনো ইন্ট্রিগেশনের সাইনের মতো কিছু ভাবিস না। এটা নেমিং সিস্টেম। তুই এখানে এফ দিয়ে ডিনোট করছিস, কোথাও এটা এইচ দিয়ে ডিনোট হবে, কোথাও এটা কে দিয়ে ডিনোট হবে। তাহলে এটা জাস্ট ফাংশনের নেম। ফাংশনের নেম যা খুশি হতে পারে, তুই তোর মতো তোর নামের ফার্স্ট অক্ষর দিয়েও ফাংশনের নেম বানাতে পারিস, সেখানে কার কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে? ম্যাথামেটিক্সের নেই তো কার রেস্ট্রিকশন থাকবে? ঠিক আছে, ওকে, বুঝলি? এবার হচ্ছে ব্যাপার, এবার আমরা এই আউটপুটে কিছু তৈরি করতে হলে কি দেব? ইনপুট ভ্যালু। ইনপুট ভ্যালু দিতে হবে। ইনপুট ভ্যালু দেব। ইনপুটটা কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকে কি? আমরা না খাচ্ছি, দাদা, শোন ইনপুট শোন শোন, ডিপেন্ডেন্ট না। আমরা খাচ্ছি,
ঠিক আছে শোন, আমরা খাচ্ছি আমাদের কর্মদক্ষতাকে সচল করার জন্য, আমাদের এনার্জি দরকার বলে। খাওয়ারের কিসের দায় আছে বলতো? নিজে নিজে এসে বলবে খাও আমাকে, এরকম কোনো ব্যাপার আছে কি? না স্যার, না না। তাই না? তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা, ঠিক আছে? ওকে, তাহলে এইখানে আমার এই যে হলো এক্সটা যেটা দেখতে পাচ্ছি, সেই এক্সটা কি হয়ে গেল আমার? এক্সটা হয়ে গেল আমার ইনপুট ভ্যারিয়েবল, যেটাকেই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এই অবধি সবার ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো আমাকে একটু জানিয়ে দাও। ক্লিয়ার হয়েছে। পুরো ক্লিয়ার তো? কোনো এক ফোঁটাও কোনো রকম কোনো ডাউট নেই তো? না না, অল ক্লিয়ার। অল ক্লিয়ার স্যার। গুড। ইন্টারেস্টিং লাগছে ভিজুয়াল? হ্যাঁ স্যার, এখনো অবধি তো ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, এখন অবধি না, পুরো ক্লাসটাই লাগবে, আমি চেষ্টা করব, ঠিক আছে? সরি। আচ্ছা, এবার আমরা যেটা জানবো যে ডোমেন, এবার আমরা ধীরে ধীরে ঢুকছি। এই যে ডোমেন, কোডোমেন এন্ড রেঞ্জের ঘটনাটা কি? দেখো ভাই, তোমরা রিলেশন বানিয়ে ফেললে, সেখান থেকে তোমরা ফাংশনও জেনে ফেললে। ডোমেন মিনস আর কিছুই না, এটা নিয়েই সবাই ভয় পায়, এটা নিয়ে অনেকেই বুঝতে পারে না। বহু স্টুডেন্টের কাছে রিপ্লাই আসে, স্যার ডোমেন রেঞ্জটা খুব কঠিন চ্যাপ্টার। কিন্তু ডোমেন রেঞ্জ বেসিক্যালি কোনো কঠিন চ্যাপ্টারই নেই, কিন্তু এখানে তোমাকে একটু চোখ কান ভালোভাবে খোলা রাখতে হবে এবং তোমাকে একটুখানি অবজার্ভ করতে হবে প্রত্যেকটা জিনিস। তো ডোমেন মানে কি? কোনো একটা পার্টিকুলার সিস্টেমে যা ইনপুট দিচ্ছ সেই ইনপুট রেঞ্জকে ডোমেন বলছে। বুঝেছো? হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার? যার জন্য ফাংশনটা একটা আউটপুট জেনারেট করতে পারছে। কি বললাম কথাগুলো আমার ভালো করে শুনবে। যে ইনপুট রেঞ্জের জন্য আমার ফাংশনটা আউটপুট ডেভেলপ করতে পারছে, তার মানে ফাংশনটা ডিফাইন হচ্ছে। তাহলে যে সকল ইনপুটের জন্য আমার ফাংশনটা তোমার কি হচ্ছে? ডিফাইন হচ্ছে, সেই সকল ইনপুটকে একত্রে আমরা বলবো হচ্ছে কি? ডোমেন। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আজকে আমি যদি বলি যে আমার কাছে একটা ফাংশন আছে ভাই, f of x is equal to 2x minus c divided by x minus 1, এই ফাংশনটা কিন্তু আমার, এই ফাংশনটাতে আমি x এর যে কোনো ইনপুট নিতে পারি, কিন্তু কি নিতে পারবো না বলতো কখনো? 1 নিতে পারবো না, 1 নিতে পারবো না। তাহলে কিন্তু এই ফাংশনটা আমাকে আর আউটপুটই দিতে পারবে না। দিতে পারবে কি? আউটপুট দিতে ব্যর্থ হয়ে যাবে। ইয়েস অর নো? আউটপুট দিতে স্যার কেন? কারণ 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 আমরা ছোটবেলা থেকে শিখে এসছি ভাই, ছোটবেলা থেকে শিখে এসছি ভাই, এখানে যদি তুই ওপরে 1 বসাস আর নিচে 1 বসাস, তাহলে ওপরে আসছে তোর -1, নিচে আসছে 0। আর নিচে 0 মানে এটাকে বলা হচ্ছে তোমার কি? আনডিফাইন্ড ইংলিশে, আর বাংলায় অসংগত, মানে যার কোনো ভ্যালু নেই, যেটা বার করা সম্ভব নেই। কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করলে কি কিছু পাওয়া যায়? হ্যাঁ, মানে লেটস সে তোর হাতে 1 টাকার কয়েন আছে, তুই বললি হাওয়া দিয়ে, মানে শূন্য দিয়ে ভাগ করে দিলাম, 2 টাকা হয়ে যাবে বা 1 টাকা হয়ে যাবে, আরো 1 টাকা এক্সট্রা পেয়ে যাবি? না স্যার। তাহলে সেরকম ব্যাপার, ঠিক আছে? শূন্য দিয়ে তুই কি কাকে ভাগ করবি ভাই? ঠিক আছে, বুঝলাম স্যার। তো ছোটবেলাকার যে জিনিসগুলো তোরা জানিস, তো সেই রেসপেক্টে বলছি। তো এইটা কখনোই, এই ফাংশনটা তাহলে কি হয়ে যাবে? আউটপুট দিতে ব্যর্থ হয়ে যাবে। তাহলে আউটপুট দিতে পারছে না, তাহলে যে সকল এক্স এর যে সকল ভ্যালুর জন্য এই ফাংশনটা আউটপুট দিতে পারবে না, সেই সকল তোমার ভ্যালুগুলোকে যদি আমি এক গুচ্ছ করি, তাহলে সেটাই বলবো এই ফাংশনটার কি? সেটাকেই বলবো এই ফাংশনটার ডোমেইন। ডোমেন। কারেক্ট। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? বুঝতে পেরেছো? দাদা বলছি এটা আউটপুট বলো যেটা দেবে, মানে যেটা বাদ দিয়ে যে সকল ইনপুট দেওয়ার জন্য কোনো একটা পার্টিকুলার ফাংশন তোমার আউটপুট প্রডিউস করতে সক্ষম হয়, সেই সকল যে তোমার ইনপুটগুলো আছে যার জন্য আউটপুট দিতে পারছে, সেই সকল ইনপুটকে একত্রে বলা হচ্ছে ডোমেন। বুঝেছো? হ্যাঁ, ক্লিয়ার? এবার আমি ম্যাথামেটিক্যালি ভাবে যদি বলি, যদি দেখা যায়, আমি বি সেটের দিকে তাকাবো। হ্যাঁ, খুব ভালো করে বি সেটের দিকে তাকাবে, তোমরা ফোকাস করো স্ক্রিনে। বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের যদি এগুলোকে ইমেজ বলি, তাহলে এগুলোকে বলবো প্রি ইমেজ। কি বলবো? এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে কি বলবো? প্রি ইমেজ। প্রি ইমেজ।
যদি বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এ সেটে প্রেজেন্ট থাকে তাহলে সেইগুলোকে আমরা ডোমেন বলবো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে স্যার। তাহলে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, তাহলে দেখ একেরও প্রি ইমেজ এ আছে, দুইয়ের প্রি ইমেজ বি আছে, তিনের প্রি ইমেজ সি আছে, তাহলে এই তিনটে কি হয়ে গেল? ডোমেন। ডোমেন হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে আমি আরেকটাও স্যার আরেকবার বলবেন না স্যার? এক হচ্ছে একের করসপন্ডিং প্রি ইমেজ আছে প্রেজেন্ট? ইয়েস স্যার। দুইয়ের করসপন্ডিং Yes, sir. তিনের করসপন্ডিং প্রি Yes, ইমেজ sir. আছে? আছে। হুম, তাহলে হুম। এইগুলো হয়ে গেল ডোমেন। কিন্তু ধর এর আছে, তিনের আছে, তিনের সাথে আর কোনো লিংক নেই, বা চার আর পাঁচের কি প্রি ইমেজ আছে দেখ? না স্যার। না আছে। ওকে, ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল। তাহলে আমি আরেকটা एग्जांपल তোদেরকে দেখাচ্ছি। ধর লেটস সে 1 2 3 4 আর একটা বি সেট নিয়ে নিলাম, এ এন্ড বি। বি সেটে আমাদের ধর এক্স ওয়াই, ধর লেটস সে টি এন্ড ডব্লিউ। এবার আমি ম্যাপ করছি। দেখ, একের সাথে এক্স গেল, দুয়ের সাথে ওয়াই গেল, তিনের সাথে টি গেল, চারের সাথেও টি গেল। তাহলে কি এইগুলো, তাহলে মানে কি অবশ্যই তিনের সাথে টি গেল স্যার, চারের সাথে টি গেল, তাহলে কি ফাংশন হবে? কারণ তিনেরও একটা ইউনিক ইমেজ টি হতে পারে, চারেরও একটা ইউনিক ইমেজ টি হতে পারে। দুটো ডিফারেন্ট ফাংশনের কি এক আউটপুট আসতে পারে না? বলো, আসতে পারে? আসতেই পারে। লেটসে ধরলাম এমন কোনো ফাংশন আছে f of x, ঠিক আছে, সেই ফাংশনটা আর এমন কোনো আরেকটা ফাংশন আছে g of x, x এর ভ্যালু 1 নিয়ে নিলে দেখা যাবে এই ফাংশনের রেজাল্ট যা, এই ফাংশনের রেজাল্টও সেম। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হতেই পারে। আমরা ম্যাথমেটিক্সে বহু জায়গায় দেখেছি এরকম ঘটনা। তাহলে অবশ্যই সেই জিনিসটাই দেখ, আজকে তোরা ম্যাথমেটিক্সে এই জিনিসগুলো দেখেছিস যে g of x এর এবং f of x দুটোরই ভ্যালু সেম আসছে x এর এই ভ্যালুর জন্য, কিন্তু তোরা কখনো ভিজুয়ালাইজ করেই ভাবিসনি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমন ভাবে হতে পারে বা হয় কিভাবে জিনিসটা। সেই জিনিসগুলো হচ্ছেই বা কেন, তার পেছনে লজিক কি আছে ম্যাথমেটিক্সের, আর একটু ভেতরে গিয়ে যদি ভাবি তাহলে সেই জিনিসগুলো এইটাই যে আমরা দেখতে পাচ্ছি তিনেরও একটা ইউনিক ইমেজ বি সেটে রয়েছে, ফোরেরও একটা ইউনিক ইমেজ বি সেটে রয়েছে, এবং যেই ইমেজটা সেই ইমেজটা তিনের জন্য যা, চারের জন্য তাই। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে আমি উল্টো দিক থেকে যদি দেখি, এক্স এর জন্য প্রি ইমেজ রয়েছে, ওয়াই এর জন্য প্রি ইমেজ রয়েছে, টি এর জন্য প্রি ইমেজ রয়েছে, কিন্তু ডাব্লিউর জন্য নেই। ডাব্লিউ আমার এখন বক্তব্য নয়। তাহলে আমার এখান থেকে ডোমেন কি হয়ে গেল? 1 2 3 4 1 2 3 4 ডোমেন কি হয়ে গেল বলো? 1 2 3 4 1 2 3 4। ওকে, ক্লিয়ার? ইয়েস অর নো? এবার একটা হ্যাঁ স্যার। কনসেপ্ট আসে হচ্ছে কোডোমেন। কোডোমেন মানে কি? কোডোমেন মানে হচ্ছে ভাই তোমার বি সেটে যত এলিমেন্ট থাকবে সেই সকলগুলোকেই কোডোমেন বলে। তার যদিও কোনো রকম প্রি ইমেজ নাও তৈরি হয় তাহলেও সেটা কোডোমেনের মধ্যে চলে আসবে। বুঝেছো কি বললাম? হ্যাঁ স্যার। কোডোমেন মানে কি? কোডোমেন মানে সিম্পলি বি সেটে যা আছে সবাইকে ধরে তুমি লিখে দাও। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো এক্স ওয়াই টি এই তিনটেরই প্রি ইমেজ রয়েছে, কিন্তু ডাব্লিউ তো নেই তো। হ্যাঁ, তাহলে ডাব্লিউ কিন্তু ডোমেনের জন্য কিন্তু ডাব্লিউ আসলো না, কিন্তু কোডোমেনের বেলায় কোডোমেন মানে কি? সিম্পলি বি সেটে যা যা আছে সবগুলোকে তুমি লিখে দাও। বুঝেছো? বুঝতে পারলে? এই ছবি অনুযায়ী তোমাদের কোডোমেন কি পাবে? M A C N ACM পরে দাঁড়াবে কোডোমেন হয়ে গেল এ সি এম M কারেক্ট। গুড গুড গুড, খুবই ভালো কথা। কিন্তু রেঞ্জ কি? খুব গুরুত্বপূর্ণ কথা। রেঞ্জ হচ্ছে যেগুলো তোমার, দেখো ছবিতে দেখো, যেগুলোই তোমার একমাত্র কি করেছে, তোমার এই কি করেছে বলো, তোমার ম্যাপিং করেছে। মানে তুমি দেখতেই পাচ্ছ এর সাথে 1, তাহলে প্রি ইমেজ দুটোই তৈরি হয়েছে এবং ইউনিক রয়েছে, সেইগুলোই তোমার শুধুমাত্র আসবে হচ্ছে তোমার কিসেতে, তোমার রেঞ্জে আসবে। বুঝতে পারলে? বলো, রেঞ্জে তাহলে কি আসবে? এখানে 1 2 3 আসবে, এখানে কি আসবে? এখানে আসবে শুধুমাত্র তোমার XYT। বাকি কোনোগুলো আসবে না। ডাব্লিউ কিন্তু আসবে না, কারণ ডাব্লিউর যে ভাই আউটপুট তখনই তৈরি হয় যখন তোমার ইনপুট দিচ্ছ, তাই না? ইয়েস অর নো?
তাহলে ডাব্লিউ তোমার Yes, sir. আউটপুটে রয়েছে, তার কোনো ইনপুট নেই ফাংশনটা, তার মানে তো তুমি ফাংশনে কি করে হলো এটা, ওটা রেঞ্জের মধ্যে আসলো কি করে? রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে একটা ফাংশনের পসিবল আউটপুট, তাই না? ইয়েস অর নো? একটা ফাংশনের কি কি আউটপুট হতে পারে, সেই আউটপুটের যে সেট, সেই আউটপুটের প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে যদি আমি একটা সেট বানিয়ে দিই, সেটাকে আমরা বলে দেবো হচ্ছে রেঞ্জ। এবার 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 রেঞ্জ আমি যদি চেক করতে যাই এখন, এবার আমি দেখতে পাচ্ছি এমন একটা এলিমেন্ট প্রেজেন্ট আছে বি সেটে যার কোনো প্রি ইমেজ নেই এ সেটে, তাহলে ভাই ওটা আউটপুট হলো কি করে? হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? Yes, sir. তো এটা তো কখনো সম্ভব না, তাহলে ওটা কিন্তু তোমার কোনোদিন রেঞ্জে আসবে না, মাথায় রাখবে এইভাবে। ঠিক আছে, আমরা ম্যাথামেটিক্যালি কিভাবে করব সেই জিনিসগুলো তো তোমাদেরকে আমরা বলবো। তাহলে ডোমেনের মেইন ফাংশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে? ডোমেন মানে হচ্ছে কি, তোমার সেট অফ কি, সেট অফ ইনপুট, যে ইনপুটের জন্য তোমার কি হবে, ফাংশনটা ডিফাইন হবে। ক্লিয়ার? ইয়েস অর নো আমাকে একটু বলো। Clear, clear. এ টু জেড সব ক্লিয়ার হয়ে গেছে তো? কোনো ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো গো। Full clear. ক্লিয়ার? বাহ, এত সুন্দর রেসপন্স, খুব ভালো লাগলো আমার। এবার হচ্ছে কথা, এবার আমাদের ডোমেন এন্ড রেঞ্জ আমরা কি ধরনের ফাংশনের জন্য বার করি, সেটা হচ্ছে প্রথম কথা। আমাদের ফাংশন অনেক রকমের হতে পারে, কোনো একটা ফাংশন কমপ্লেক্স নেচারেও থাকতে পারে, কোনো একটা ফাংশন রিয়েল ফাংশন হয়। তো আমরা যে ফাংশনের উপরে বেসিক্যালি ডোমেন এন্ড রেঞ্জ বার করি, সেই ফাংশনটাকে বলা হয় রিয়েল ভ্যালু ফাংশন। কি ভ্যালু ফাংশন? রিয়েল Real value. ফাংশন। মানে এই ফাংশনটা ইনপুট আমি যাই দিই না কেন, সেই ফাংশনটা, মানে ইনপুট আমি যাই দিই না কেন বলছি না, ইনপুট দেওয়া হলো এমন ধরো, যে সেট অফ ইনপুটের জন্য আমার ফাংশনটা একটা কি দেবে, একটা রিয়েল ভ্যালু তোমাকে আউটপুটে তোমাকে প্রোভাইড করবে। বুঝলে? তুমি ফাংশনে ধরো 1 দিলে, 1 জন্য তোমার ফাংশন দিয়ে দিল √/-1, তার মানে ওটা কি আউটপুট কি আসলো? ইমাজিনারি। ইয়েস অর নো? তাহলে অবশ্যই এটা কিন্তু রিয়েল ভ্যালু ফাংশন নয়, তাই না? তাহলে কিন্তু তুমি এটা ভুল করছো, তাহলে এর জন্য ডোমেন এন্ড রেঞ্জ নয়। তাহলে তোমাকে ক্যালকুলেশনে তোমাকে ইনপুট রেঞ্জে তাহলে চেক করতে হবে যে 1 দেওয়া যাবে না। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। পরবর্তীকালে যখন আমরা ক্রিটিক্যাল আইআইটি জেই মেন্সের কোশ্চেন একেবারে তুড়ি মেরে সলভ করবো, তখন কিন্তু এই কনসেপ্টগুলোই মাথায় লাগবে। তখন কিন্তু পেন পেপার ইউজ করতে হয় না, তখন এই বুদ্ধিগুলো লাগে যে আমি ওখানে ওই আদেও ওই এক্স এর ওই ভ্যালুটাকে ইনক্লুড করতে পারবো তো ডোমেনে? Sir, হ্যাঁ, মানে মানে যে কোনো কারণে আমরা মানে ওয়ানটা ইউজ করতে পারবো না। মানে আমি আমার ফর এন এক্সাম্পল আমি যেটা দিচ্ছি, তার জন্য ধর 1 পুট করলে তো ধর এমন কিছু হলো, রুট আন্ডার এমন কিছু আছে যাতে 1 পুট করলে তোর কমপ্লেক্স নাম্বার চলে আসছে, তাহলে কিন্তু 1 পুট করতে পারবো না, কারণ আমরা ডোমেন এন্ড রেঞ্জ ক্যালকুলেটই করবো রিয়েল ভ্যালুর ফাংশনের জন্য। তাহলে বল না, তুই যদি আমি 1 পুট করে দিই এক্স এর ভ্যালু, তাহলে তো আমার ওটা রিয়েল ভ্যালু হচ্ছে না, তোকে সিস্টেমের না, আউটপুটই স্যার। চলে আসছে, ইমাজিনারি চলে আসছে। ইয়েস অর নো? তাই না? তাহলে এই জায়গাগুলো আমাদের থিঙ্কিং ডেভেলপ করতে হবে। এইটাকেই বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটার উপর আমি খুব জোর দিই স্টুডেন্টদেরকে। তুই বুঝতেই পারছিস আমার কথা শুনে। তো এই জায়গাগুলো কিন্তু তোরা এখন থেকে মাথাতে নোট ডাউন করে হ্যাঁ, রাখ, স্যার। মাথাতে রেখে দে, খাতায় লিখে রাখ যে এইভাবে ভাবতে হবে যেন আমার ফাংশন, আমি এই একমাত্র পয়েন্ট, একটা প্রথম পয়েন্ট হচ্ছে তো এক্স এর এমন কিছু ভ্যালু আমি নেব না যার জন্য ফাংশনটা আনডিফাইন হয়ে যায়। আবার আমি এটাও দেখতে হবে তার সাথে সাথে প্যারালি, যে আমি এমন কিছু ভ্যালু যেন না নিয়ে নিই এক্স এর, যার জন্য কিনা এক্স হোক যাই হোক, যেই ইনপুট সেটই নিই না কেন, সেই ইনপুট সেটে এমন কোনো ভ্যালু যেন না প্রেজেন্ট থাকে যার জন্য আমার ফাংশনের আউটপুটটা একটা ইমাজিনারি হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ স্যার। বুঝা গেছে। ক্যালকুলেটই করব রিয়েল ভ্যালুড ফাংশনের উপর। তো রিয়েল ভ্যালুড ফাংশন কমপ্লেক্স হলে হবে রিয়েল না। ভ্যালু দেবে, তোমাকে ইমাজিনারি ভ্যালু দেবে না। বলো, বুঝেছো? হ্যাঁ স্যার। মানে স্যার আউটপুটটা কি সবসময় রিয়েল ভ্যালু হতে হবে? অবশ্যই রিয়েল ভ্যালু হতে হবে। মানে কমপ্লেক্স নাম্বার ছাড়া বাকি সব রিয়েল ভ্যালু এলাও আছে। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার নেওয়া যাবে না, কমপ্লেক্স নাম্বার আসবেই না। ঠিক আছে? ক্লিয়ার? এই জায়গাগুলো কিন্তু ফোকাস করবি, কারণ আমি আগের ব্যাচেই, কারেন্টলি আমি আগের ব্যাচে, যেটা তো ফাউন্ডেশন ব্যাচ বল বা যাই বল, তোরা দেখেই এসেছিস, সেখানে ভর্তি হয়েছিস পরের ব্যাচটাতে, ওই ব্যাচেও আমি পড়াতে গিয়ে বহু স্টুডেন্টরা কিন্তু ওই জায়গাটায় প্রবলেম ফেস করছিল, আমি দেখেছি। বুঝতে পারছিল না, ধরতে পারছিল না, বারবার ওদের ভুল হচ্ছিল। ঠিক আছে? তো তোদের যেন না হয়, প্রথমবার থেকেই বলছি। তাহলে আমরা শর্টে এই জিনিসটাই মাথায় রাখবো যে ডোমেন এন্ড রেঞ্জ আমরা যাই ক্যালকুলেট করব সেটা রিয়েল ভ্যালুড ফাংশনের উপরে বা রিয়েল ফাংশনের উপরে। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে থ্রু আউট দিস চ্যাপ্টার আমরা কি করব, ফাংশনকে আমরা অ্যাজাম্পশন করে নেব যে আমরা যেই ফাংশনের উপর কাজ করছি সেই প্রত্যেকটা ফাংশন আমার রিয়েল ফাংশন।
ক্লিয়ার? কোনো ইমাজিনারি ফাংশন নয়, ঠিক আছে? ক্লিয়ার? Clear. এটা খাতাতে Clear, লিখে রাখো, clear. ক্লিয়ার স্যার। খাতায় লিখে থ্রু আউট দিস চ্যাপ্টার a function will mean a real function, মানে ফাংশনকে আমরা অ্যাজাম্পশনই করে নিচ্ছি এটা রিয়েল ফাংশন, ব্যাস এইভাবেই আমাদের ডোমেন এন্ড রেঞ্জের চ্যাপ্টারটাকে এগোতে হবে। দাদা আরেকবার বলো, ওটা রিপিট করো একবার। আমি লিখেই দিচ্ছি, ঠিক আছে? সব থেকে ভালো তুই লিখে নে। শিখতে পারছিস তো ভাই? উফ, হাঁপিয়ে গেলাম। হ্যাঁ শেখা যাচ্ছে। হ্যাঁ কিন্তু এই রিকোয়েস্টটা করিস না যে পুরো দাদা ম্যাথসটা তুমি পড়িয়ে দাও। আমি আছি, কোথাও অসুবিধা হলে অবশ্যই আমি আছি, কিন্তু পুরো ম্যাথসটা আমাকে দেবে না, আমি তো অবশ্যই চাই। জিলেট আমার আলাদা একটা ইমোশন জড়িয়ে আছে জিলেটের সাথে। আর নিশ্চয়ই যারা অন্যান্য ক্লাস করিস আমাকে, যেরকম সেমিস্টার বা অন্যান্য সিএসটি ডিপার্টমেন্টে যারা আছিস চিনিস হয়তো, তাতে যা এনার্জি দেখেছিস ক্লাসে পড়ানোর তার থেকে প্রায় 100% তো বেশি এনার্জি এখানে দেখতে পাচ্ছিস কিনা বল? কারণ এটা আমার একটা ইমোশনের জায়গা ভাই, জিলেটটা। আজকে থেকে পড়াচ্ছি না, আর আজকে থেকে র্যাঙ্ক প্রডিউসও করছি না, ঠিক আছে? যারা এখন হয়তো জিলেটের মার্কেটে উঠেছে তাদেরকেও হয়তো আমি জিলেট পড়িয়ে তারাই যাদবপুরে পেয়েছে, ঠিক আছে? একটু ভালো করে খোঁজ নিয়ে দেখলে দেখতে পাবি। থ্রু আউট দিস চ্যাপ্টার আ ফাংশন উইল মিন আ রিয়েল ফাংশন, এইটা হচ্ছে আমাদের থাম্বনেল, ঠিক আছে? পুরো ডোমেন এন্ড রেঞ্জে। ওকে, এই কথাটা মাথায় রেখে কিন্তু আমাদের চলতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে বাবু? বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, তাহলে তো ফাংশনের ব্যাপারে বুঝলে। এবার তোমাদের এই ডোমেন রেঞ্জ করতেও গিয়ে, এবং যারা কিনা একটু ম্যাথামেটিক্সে আগেও 11-12 পড়েছো তারা সবসময় দেখেছো, এবং আমিও আজকে একটা সময় তোমাদের লিখতে লিখতে দেখিয়ে দিলাম, এই যে এখানে কারোর মনে এই কোশ্চেনটা আসেনি যে স্যার এক্স বিলংস টু, এটাকে বলা হয় বিলংস টু, হ্যাঁ? এই যে আপনি ওপেন ব্র্যাকেট দিয়েছেন এখানে, কেন ক্লোজ ব্র্যাকেট হলো না? মানে থার্ড ব্র্যাকেট ইউজ করেননি কেন? সেকেন্ড ব্র্যাকেট ছেড়ে দেন, এই ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট কোথায় ইউজ করা হয় বা কেন ইউজ করা হয়, এর এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। আমি তোদেরকে সবাইকে বলে দিই, পরের ক্লাসে তো আবারও পড়াবো, এবং আমার কাছে তোরা এসছিস মানে এটা আমার রেসপন্সিবিলিটি প্রত্যেকটা জিনিস তোদেরকে শেখানো। কিন্তু তোদের যদি বাড়িতে গিয়ে একটু যদি দেখার ইচ্ছা হয় যে আমি কি কি জিনিস দেখবো দাদা বলো, তোমার ক্লাসে পড়ার আগে আমি যদি এই জিনিসগুলো দেখি, একটু জলের বোতলটা দেখো, তাহলে তাহলে আমার ভালো হয়। তাহলে অবশ্যই মাথায় রাখবে, তুমি আইআইটি জেইই মেন্স যে কোনো বই তুলে নাও, তুমি যদি ডোমেন এন্ড রেঞ্জের প্রত্যেকটা অঙ্ক যদি ভালোভাবে সলভ করতে চাও, মানে পেরে যেতে চাও, মানে 90% 80% টু 90% কোশ্চেন তুমি যদি তোমার দ্বারা যদি মানে তোমার দ্বারা হয়ে যাবে উইদাউট এনি হেল্প, ঠিক আছে? যদি চাও তাহলে তোমাকে মাস্ট এই তিনটে জিনিসের উপর দক্ষতা রাখতেই হবে। এক হচ্ছে কি, এই ফান্ডামেন্টাল, যেটা এতক্ষণ ধরে বোঝাচ্ছি বা আরো বোঝাবো। সেকেন্ড পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারভালের কনসেপ্টটা, মানে কোথায় ওপেন ব্র্যাকেট হয়, কেন ওপেন ব্র্যাকেট ইউজ করছি, কেন ক্লোজ ব্র্যাকেট ইউজ করছি, ঠিক আছে? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো সেকেন্ড পয়েন্টটা? কোথায় ওপেন ব্র্যাকেট ইউজ করছি, কোথায় ক্লোজ ব্র্যাকেট ইউজ করছি, এটা জানতে হবে ভালো করে। থার্ড স্যার একবার বলবেন না? হ্যাঁ বলো স্নেহা, কি বলছো? স্যার একবার বলে দিন ওটা। কি? হ্যাঁ, কোথায় ওপেন ব্র্যাকেট ইউজ করতে হয়, কোথায় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, এটা ভালো করে আমাকে জানতে হবে, বুঝতে হবে। থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে তোমাকে জানতে হবে ইউনিয়ন আর ইন্টারসেকশন কোথায় ইউজ করব ডোমেন এন্ড রেঞ্জে। আমি সব জিনিস দেখাবো, কিন্তু তবুও বলছি তোমার যদি দেখার ইচ্ছা হয় তুমি দেখতে পারো বাড়িতে ডোমেন, ঠিক আছে? ডোমেন এন্ড রেঞ্জের জন্য এই জিনিসগুলো, এই চারটে জিনিসে যদি তুমি স্ট্রং হয়ে যাও, যে কোনো ডোমেন এন্ড রেঞ্জে তোমাকে। স্যার থার্ড নাম্বার পয়েন্টটা কি ছিল? ইউনিয়ন আর কি বললেন দাদা? আমার ইউনিয়ন ইন্টারসেকশন। একজন একজন করে বলো, নাহলে বুঝতে পারছি না কে কি কোশ্চেন করছো। বলো, এক ওয়ান বাই ওয়ান বলো আমাকে ভাই। ইউনিয়ন আর কিটা বললেন স্যার? ইউনিয়ন আর একটা ইন্টারসেকশন বললাম ভাই। ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন, এই দুটো জিনিস কোথায় আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব ডোমেন এন্ড রেঞ্জে। আর ফোর্থ এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা জানতেই হবে সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস। এই কোথায় তোমার লেস দেন ইকুয়াল টু হবে, কখন তোমার গ্রেটার দেন ইকুয়াল টু হবে, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, প্রপার্টি, ওখানে অনেক ধরনের ইনইকুয়ালিটিস এর প্রপার্টি আছে, ওইগুলো শুধু পড়তে হবে। এবার তোমাকে আমি বলছি না ইনইকুয়ালিটিস দেখো, তো যদি আইআইটি জেইই মেন্সে ওটা নিয়ে হয়তো 4 ঘন্টার লেকচার হয়, ঠিক আছে? কিন্তু তোমাদের অতটা দরকার নেই, তোমাদের জাস্ট জানতে হবে যে প্রপার্টিগুলো, যে কোন সময় যদি আমি একটা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে বা কি পরিবর্তন হবে, এই জিনিসগুলো যদি তোমরা এই চারটে, যেই চারটে কি তোমাকে
আমি টিপস দিলাম, এই চারটে জিনিস যদি তুমি এই চ্যাপ্টারে স্ট্রং করে নাও, ডোমেন এন্ড রেঞ্জের যে কোনো কোশ্চেন আসুক 2025 সালে তোমরা সবাই পেরে আসছো, গ্যারান্টি দিচ্ছি। চলো ঠিক আছে। আর ওই দুটো কথা মাথায় রাখতে হবে যে এটা রিয়েল ভ্যালুর ফাংশন, এমন কোনো ভ্যালুকে আমি ইনক্লুড করে দেবো না যার জন্য আমার ইমাজিনারি আউটপুট চলে আসছে বা ইমাজিনারি নাম্বার চলে আসছে কোনো। ঠিক আছে, ক্লিয়ার হলো তোমাদের সবার? ইয়েস অর নো বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা ক্লিয়ার আছে। হ্যাঁ দাদা ক্লিয়ার। অবশ্যই মাথায় রাখতে হবে। বল আমান ভাই কি বলবি? আমান কিছু বলবি? না স্যার। আচ্ছা তাহলে দাদা হ্যালো হ্যাঁ বল। হ্যালো দাদা বলছি ফাংশনে এই কথাটা আমাদের প্রশ্নে আমাদের ডোমেন বার করে দিয়েছে না, আর ফাংশনে ধরুন বলে দিল যে এক্স তো জিরো হবে না, এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে ফাংশন ধরুন যে এক্স মাইনাস থ্রি আছে, ঠিক আছে, তাহলে এক্স নট ইকুয়াল টু থ্রি। বুঝলাম না তোর কোশ্চেনটা। এক্স নট ইকুয়াল না, বলছি যদি আমাদের কোন একটা ফাংশন দিয়ে ডোমেন বার করতে দিল হ্যাঁ দিল। দিল এবারে ফাংশনে আমাদের বলে দিল মানে জানি যেটা যে x নট ইকুয়াল টু 0 হবে, x তো 0 হবে না, ওটা তো অ্যাপ্রোচ বলছিস, 0 হবে না। ওটা অ্যাপ্রোচ। হ্যাঁ আমরা ধরে নিচ্ছি f of x নট ইকুয়াল টু 0 হবে, কারেক্ট। এবার তুই ফাংশনটাকে নট ইকুয়াল টু 0 লিখছিস, ওটা একটা পার্টিকুলার কন্ডিশন, যখন সেটা নরমাল ফাংশন রুট আন্ডার থাকলে ওটাই হয়ে যায় কন্ডিশন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর যদি ওটা ডিনোমিনেটর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ওটা শুধু হয়ে যায় হচ্ছে গ্রেটার দ্যান 0 নট। আচ্ছা এবার ওই বলছি ধরুন যে হ্যাঁ এবার সুপ্রতীক আমি প্রত্যেকটা জিনিস হাতে এবারে শেখাবো, ফাংশন স্টার্ট করলাম, চাপ নিস না। আচ্ছা আমি যে পয়েন্টটা বলছি, যেটা খাতাতে তোর কোশ্চেনটা আমি বুঝে গেছি, নট ইকুয়াল টু 0 ধরে তুই ওটা লিখলি, হ্যাঁ বল তারপর। ঠিক আছে বল তারপর, বল শুনি তারপর। এবার এবার সেক্ষেত্রে ওটা একটা আইডিয়াল ভ্যালু বেরোয়, তাহলে সেটা ওপেন ব্র্যাকেট দিয়ে হবে, সেটা ক্লোজ ব্র্যাকেট দিয়ে হবে না, এটাই বলতে চাইছি। আচ্ছা ওপেন ব্র্যাকেট দিয়ে হবে, ক্লোজ ব্র্যাকেট দিয়ে হবে, কারণ এই রকম কেস আছে, অনেক রকম কেস এরকম পাবো। ঠিক বলেছে, কিছুটা জানে, যাই হোক। তো শোনো, তার মানে ওইটাকে কেন আমরা ওপেন ব্র্যাকেট দিয়ে লিখলাম, কারণ ওই ভ্যালুটা যদি ইনক্লুড করে দাও ফাংশনটা তোমার ডিফাইন হবে না। তাহলে যে সকল ভ্যালু পয়েন্ট ও যেটা বলেছে সেটাকে আমি একটু ভালোভাবে সহজ ভাষায় আরো বলে দিচ্ছি, ও ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে বলেছে। আমি একেবারে যে কিনা কোনোদিন মানে পড়েনি এই চ্যাপ্টারটা, তার জন্য হচ্ছে তাকে কিভাবে আমি বোঝাবো স্যার, সেটা হচ্ছে যে ভ্যালুটা তুমি পুট করলে ফাংশনটা কখনোই তোমার ডিফাইন হবে না, সেই ভ্যালুটার আগে তোমরা ওপেন ব্র্যাকেট দেবে, ক্লোজ ব্র্যাকেট দেবে না। ক্লোজ ব্র্যাকেট মানে সেই ভ্যালুটাকে ইনক্লুড করা হচ্ছে, ওপেন ব্র্যাকেট মানে সেই ভ্যালুটার আগে পিছে সমস্ত ভ্যালুকে ইনক্লুড করছো কিন্তু সেই ভ্যালুটাকে ইনক্লুড করছো না। বুঝতে পারছো কথাটার মানে? হ্যাঁ, কিন্তু একটা থাম রুল এটাও তোমরা জেনে রাখো, ইনফাইনাইট, পজিটিভ ইনফাইনাইট হোক বা নেগেটিভ ইনফাইনাইট হোক, তার আগে অলওয়েজ তোমরা ওপেন, কারণ ইনফাইনাইটে গিয়ে কি হবে ফাংশনটার নেচার, এটা আমি তুমি কেন ম্যাথমেটিক্সের বড় বড় লোকেরাও জানে, তাই না? তারাই তো ডিজাইন করেছে, তারাও জানে না। তাই জন্য সবসময় ইনফাইনাইটের পজিটিভ ইনফাইনাইট হোক বা নেগেটিভ ইনফাইনাইট হোক, ঠিক আছে, তার আগে বা পরে তোমরা অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটই ইউজ করবে, সেখানে থার্ড ব্র্যাকেট ইউজ করবে না, কারণ ইনফাইনাইটকে কখনোই আমরা ইনক্লুড করি না। বা ইনফাইনাইটকে তুমি ইনক্লুড করতে পারবে বলো তো, কোনোদিন সম্ভব? হ্যাঁ ইম্পসিবল স্যার। ঠিক আছে, তাই জন্য আমরা ওটাকে ওপেন ব্র্যাকেট দিয়ে রাখবো। বুঝতে পারলে? খুব গুড পয়েন্ট সুপ্রদীপ, থ্যাংক ইউ এই পয়েন্টটাকে তুলে ধরার জন্য। চলো আমরা এগোই। তো তোমরা এই অবধি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, তাহলে আরেকটা পয়েন্ট তোমরা এখান থেকেও তোমরা দেখতে পাচ্ছ, যেটাই কোডোমেন হলো, কোডোমেনের সাবসেট কে? সাবসেট জানো তো, কোন সেটের সাবসেট মানে কি? রেঞ্জ, কোডোমেনের সাবসেটটা রেঞ্জ হবে। রেঞ্জ যদি আমি যদি খুব একটা নরমাল ভাষায় বোঝাতে চাই, তাহলে আমাকে যে কোনো একটা एग्जांपल দিয়ে বোঝাও যে কোন একটা সেটের সাবসেট কাকে বলে? এখানে 5টা নাম্বার থাকে, এখান থেকে হয়তো আমি 3-4টা সেট বানালাম, সেটা সাবজেক্ট হবে না। আমি যদি একটা ভালোভাবে বলি, কিছু কিছু দেখবে সবজি আছে যেগুলোকে ফলের আন্ডারেও ফেলা যেতে পারে, হ্যাঁ কি না বলো, আছে কি না? হ্যাঁ, কিছু কিছু সবজিকে একটু শুনবে আবার ফলও বলা হয়, মানে ফলের সাথে তুলনা করা হয়। তাহলে সেই রকম সবজিগুলোকে থেকে যদি আমি আরেকটা সেট বানাই এবং তাকে যদি আমি ফলের সেট আকারে প্রকাশ করি, তাহলে ওটা কি হয়ে গেল? ওই আগের সেটটার, সবজি সেটটার সাবসেট, ঠিক আছে? সেই রকম ব্যাপার, ওকে, সেই রকম ব্যাপার। তাহলে কোডোমেন
নের সাবসেটকে রেঞ্জ। তাহলে তোমরা খাতাতে সবাই লিখে রাখো রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন। তাহলে রেঞ্জ অলওয়েজ কি হয়, কোডোমেনের সাবসেট হয়। ক্লিয়ার? রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ, হ্যাঁ স্যার। তার মানে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি, কোনো ফাংশনের রেঞ্জ কখনোই কোডোমেনকে ক্রস করতে পারে না। করতে পারে কি? যদি আমার কোডোমেনেরই সাবসেট হয় রেঞ্জ, তাহলে রেঞ্জ জীবনে কোনোদিন কোডোমেনকে ক্রস করতে পারবে না। ইয়েস অর নো? হ্যাঁ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা রেঞ্জ বলো, ডোমেন বলো, এই জিনিসগুলোকে আঁকার জন্য বা করার জন্য, ঠিক আছে, আমরা কি করি, প্রথমে একটা রিয়েল লাইন ড্র করে দিই। ঠিক আছে? রিয়েল অ্যাক্সিস এটা। ইয়েস অর নো? হ্যাঁ, ইয়েস অর নো? রিয়েল অ্যাক্সিস তো, হ্যাঁ কি না? হ্যাঁ, এর মধ্যে কি আছে? এর মধ্যে প্রচুর সেট অফ নাম্বার আছে। ইয়েস অর নো? এর মধ্যে অনেক রিয়েল নাম্বার আছে, সেট অফ রিয়েল নাম্বার। ইয়েস অর নো? রিয়েল নাম্বার। কিন্তু এর মধ্যে ধরো আমি লেটসে দুটো রিয়েল নাম্বারকে চয়েস করে নিলাম। ধরো লেটসে একটা নাম্বার আমি এখানে চয়েস করলাম, ধরো একটা নাম্বার আমরা এখানে নিলাম এ, আরেকটা নাম্বার আমার পছন্দ হলো, এখান থেকে তুলে নিলাম বি, এবং এ আর বি কিন্তু বোথ আর রিয়েল। ইয়েস অর নো? এবার আমরা এখান থেকেই ব্যাখ্যাটা স্টার্ট করব, ক্লোজ ইন্টারভাল কাকে বলে এবং ওপেন ইন্টারভাল কাকে বলে। ক্লোজ ইন্টারভাল মানে এই জিনিসটাকে আমরা এইভাবে দেখাবো। এখন দেখো, আমি এটাকে একটু সাইডে লিখি। হ্যাঁ, দেখো, এটা থার্ড ব্র্যাকেট বলে তো এটাকে, হ্যাঁ কি না? তোমাদের এমনি বাকি ক্লাস সবার কেমন লাগছে? সব টিচারের ভালো লাগছে তো? সবাই ঠিকঠাক করে আমরা দিতে পারছি তো সাপোর্ট তোমাদেরকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে ক্লোজ ইন্টারভাল। এটাকেই আমরা এখন লিখতে পারি এইভাবে। কে ভাই ফোন করছে? ক্লোজড ইন্টারভাল এ কমা বি। ঠিক আছে? তো এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে, যদি আমরা লিখি তাহলে এইভাবে লিখতে পারি, একটা সেট কনসিডার করা হলো, সেট এক্স, এক্স এর বিভিন্ন ধরনের ভ্যালু, এবং যে এক্স এর যে ভ্যালুগুলোকে আমরা নিচ্ছি সেটা রিয়েল লাইন থেকেই পুট নিচ্ছি। ইয়েস অর নো? এই রিয়েল অ্যাক্সিস থেকেই তো অনেকগুলো ভ্যালুকে তুলছি, হ্যাঁ কি না? ইয়েস অর নো? এবং যদি বলি এক্স এর অসংখ্য ভ্যালু তোলা হচ্ছে রিয়েল অ্যাক্সিস থেকে, তার মানে আমি এই যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির মধ্যেও তো অসংখ্য ভ্যালু আমরা আগেই ছবিতে দেখিয়েছিলাম না? বলো, এগুলো তো ভ্যালু বিভিন্ন। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো এক্স এর বিভিন্ন ভ্যালু। আমি এক্স এর বিভিন্ন ভ্যালু, এটা x a1, এটা x a2, এটা x 3a3, তাহলে এরকম অসংখ্য ভ্যালু নিচ্ছি x এর, যেটা কিনা এই a থেকে b এর মধ্যে অসংখ্য ভ্যালুকে আমরা কনসিডার করলাম। ঠিক আছে? সেইটাকে যখন আমরা ক্লোজ ইন্টারভালে লিখবো, তার মানেটা হচ্ছে x এর সকল ভ্যালু আমরা a থেকে b এর মধ্যে, এই a আর b টা কি রেঞ্জ, ধর a আর b, এই a থেকে b এর মধ্যে x এর সকল ভ্যালুগুলোকে নেব ইনক্লুডিং a আর b, সেটাকেই বলা হয় ক্লোজ ইন্টারভাল। বুঝে গেল কি বললাম? কে কে বুঝতে পারছিস? স্যার একবার বলুন। ইংলিশে লেখার পরে বুঝতে পারবি, ইংলিশে লিখছি দেখ কথাটা, তারপরে বল বুঝতে পারছিস না কি বুঝতে পারছিস। সেট অফ অল রিয়েল ভ্যালুস, ওকে, lying in between a to b, okay, including a and b। মানে কি বল? মানে কি বলতে চাইলাম? কেউ একজন বল, কি বুঝতে পারলি? মানে হচ্ছে a থেকে b এর মাঝে। হ্যাঁ বল বল বল। মানে হচ্ছে a আর b পয়েন্ট এটাকে নিয়ে, মানে আমি বল বল বল, মানে আমি যে পয়েন্ট থেকে শুরু করে প্লিজ ওয়ান বাই ওয়ান, প্লিজ ওয়ান বাই ওয়ান। যদি কেউ
বলিস আগে বলতে দে তাকে, তারপর সবাই বলবি। দাঁড়া, সবাইকে আমি ওয়ান বাই ওয়ান বলো। একজন বলবে, এ আর বি ধরে তার মধ্যে যে কটা এলিমেন্ট আছে সব কটা। আচ্ছা, আর কেউ অন্যরকম কিছু বলবে? না স্যার, এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, তাহলে না, কেউ একজন মেয়ে বলছিল, কোন একটা বোন বলছিল, বলো তো কে বলছিলে, বলো। স্যার এটাই বলছিলাম। হ্যাঁ, তাহলে কি বলছিলাম, যে এ থেকে বি এর মধ্যে এক্স এর সকল ভ্যালুগুলোকে তো নেবই, এক্স এর যত ভ্যালু আছে, এক্স এর যা যা ভ্যালু পসিবল, যা যা রিয়েল ভ্যালু আছে সেগুলো তো নেবই, ইনক্লুডিং মানে অবশ্যই এ আর বি কেও নেব, হ্যাঁ কি না? ইয়েস অর নো? মানে বলতে গেলে x ইকুয়াল টু a কেও নেব, x ইকুয়াল টু b কেও নেব, আর a আর b এর মধ্যে x ইকুয়াল টু a1 a2 a3 যত ভ্যালু আছে সব ভ্যালুগুলোকেও নেব। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটাকে আমরা ওপেন ক্লোজ ইন্টারভাল বলি। এবার আমরা আসবো ওপেন ইন্টারভাল, সেটাকে কেমন ভাবে দেখতে হয় চলো সেটা দেখে নিই। একই ব্যাপার বুঝে গেছো তোমরা নিশ্চয়ই। তাহলে আজকে আমরা যেটা শেখাচ্ছি সেটা ডোমেনের হচ্ছে প্রি রিকুইজিট, মানে এই জিনিসগুলো জানলে তুমি ডোমেনে স্ট্রং হয়ে যাবে। আর ঠিক আছে, আবারও আমরা এরকম, ঠিক আছে, এ অ্যান্ড বি, এই ক্ষেত্রে আমাদের কিন্তু আর ব্যাপারটা সেরকম থাকলো না। ওপেন ইন্টারভালকে কিরকম লেখা হয় জানিস তো? ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়, নয়তো ম্যাট্রিক্সের যেমন সাইন দিস মনে আছে, অর ম্যাট্রিক্সের যেমন সাইন বা ডিটারমিনেন্টের যেমন সাইন দিস, সেরকম ভাবেও কিন্তু অনেক বইয়ে লেখা থাকে। কেউ ভয় পেয়ে যাবি না কিন্তু এরকম দেখে, ঠিক আছে? আবার ভেক্টর মেক্টর ভেবে ফেলিস না। ওকে, তো এইটার ক্ষেত্রে আমাদের রিপ্রেজেন্টেশনটা কি হয়? x ইজ বিলংস টু এনি রিয়েল নাম্বার, যেখানে a আর b কে আমরা কি করব না, দেখো ওখানে দেখো লেস দ্যান ইকুয়াল টু ছিল, এখানে x মানে বলতে গেলে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু a ছিল, এখানে শুধু কি হচ্ছে x ইজ গ্রেটার দ্যান, আর x ইজ লেস দ্যান b, মানে এখানে আমরা x এর সকল ভ্যালুগুলো নেব, এখানে সকল ভ্যালুগুলো অল ভ্যালু ইনক্লুডেড হবে, শুধু a আর b কে ইনক্লুড করব না। তাহলে এখানে আমরা বলবো কি, সেট অফ অল real numbers other than a and b in between a to b other than a and b, তাই তো? বা আমরা এভাবে লিখতে পারি, in between a and b excluded the endpoints. Endpoints কি কি? endpoints a and b, খাতাতে এইভাবে যদি লিখে রাখিস জীবনে ভুলবি না কিন্তু, ঠিক আছে? চল, এটা হয়ে গেল। মানে স্যার বলো বলো বলো। স্যার বলছিলাম যে এ আর বি টা এখানে এলিমিনেট হয়ে যাবে ওপেন ইন্টারভালে। হ্যাঁ, মানে এলিমিনেট হয়ে যাবে না ভাই, এ আর বি টাকে আমি ইনক্লুড করতে পারবে না। মানে ধর তোকে একটা एग्जांपल দিচ্ছি, আমার ধর যে কোন একটা এমন ফাংশন আছে সেটা a থেকে b এর মাঝে, মানে ধর লেটস সে আমি বলছি x এর ভ্যালু 1 থেকে 2 এর মাঝে, হ্যাঁ 1 থেকে 2 এর মাঝে, 1 থেকে 2 এর মাঝে অসংখ্য ভ্যালু আছে, তুই 1.5 নিতে পারিস, 1.8 নিতে পারিস, তাই না? নিতে পারিস তো, হ্যাঁ হ্যাঁ। এই সমস্ত ভ্যালুর জন্য আমার তোর কি হচ্ছে, ফাংশনটা ডিফাইন, কিন্তু যেই 1 বসাচ্ছিস 0, ফাংশনটা আনডিফাইন হয়ে যাচ্ছে, যেই 2 বসাচ্ছিস আনডিফাইন হয়ে যাচ্ছে, বা ফাংশনটা 1 এর জন্য ইমাজিনারি চলে আসছে বা 2 এর জন্য আনডিফাইন হয়ে যাচ্ছে, তাহলে 1 আর 2 নেওয়া যাবে না। তখন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তখন যদি আমাকে ডোমেন জিজ্ঞাসা করে, তখন যদি বলে যে ওই ফাংশনটা ভ্যালিড সেট অফ ইনপুট বলো যার জন্য কিনা ফাংশনটা আউটপুট প্রডিউস করতে হবে, তাহলে তোকে দেখাতে হবে তখন কিভাবে, ওপেন ইন্টারভাল দিয়ে, তাই না? তখন তুই কি বলবি? তখন তার ক্ষেত্রে তোকে ডোমেন লিখতে হবে কি করে জানিস? দেখাচ্ছি আমি, দেখ, ডোমেন অফ দিস ফাংশন তুই এভাবে লিখবি, x is belongs to all real number except কি -1 1 থেকে 2 or 1, ডোমেনটা হয়ে যাবে রিয়েল নাম্বার মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1, এইভাবেও লিখতে পারিস।
স্যার হ্যালো বল সেকেন্ড ব্র্যাকেট কেন হলো এই যে ওই শুধু দুটো এলিমেন্ট বলে ওয়ান আর টুটা বাদ যাচ্ছে বলে হ্যাঁ কারেক্ট সুপ্রদীপ, ওই দুটো এলিমেন্টকে তুই ইনক্লুড করতে পারছিস না, তাহলে ওই দুটো এলিমেন্ট বুঝলি? ওকে, এইটা এক ধরনের কেউ রিপ্রেজেন্ট করতে পারে এইভাবে। এবার পরীক্ষার খাতায় যেভাবে পরীক্ষার কোশ্চেনে যেরকম ভাবে অপশন থাকবে সেভাবে বানাতে পারি। এটা আরেকভাবে কিভাবে লেখা যায়, ওপেন ইন্টারভাল মাইনাস ইনফাইনাইট থেকে কত অবধি আসবো, 1 অবধি, তাই তো? হ্যাঁ, তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে 1 এর মধ্যে সব ভ্যালুর জন্য এই ফাংশনটা ডিফাইন, ইয়েস অর নো? কিন্তু একে নয়, কিন্তু একে নয়, তাহলে কি হবে? ওপেন এখানে ইউনিয়ন দিয়ে 2 থেকে ইনফিনিটি। এবার এখানে জিজ্ঞাসা করছে যে ইউনিয়ন কেন? ইউনিয়ন মানে কি, ওর মধ্যেও যা যা আছে এর মধ্যেও যা যা আছে সবগুলোকে নিয়ে, তাই না? তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে 1 অবধি যত ভ্যালু আছে তার সবগুলো ভ্যালুকে নিয়ে, মানে আমি তোদেরকে ছবিতে আঁকিয়ে দেখাচ্ছি ব্যাপারটা। বোঝ, তুই মাইনাস ইনফাইনাইট থেকে 1 অবধি আসছিস, তার মানে এর মাঝে যত ভ্যালু আছে সেগুলোকে তুই নিবি, হ্যাঁ কি না? নিবি কি নিবি না? নিবি। কিন্তু তুই কোন দুটো পয়েন্টকে নিবি না? নিশ্চয়ই মাইনাস ইনফাইনাইট পয়েন্ট নিবি না, 1 পয়েন্ট নিবি না। তাহলে এটা লিখলাম। আবার তুই 1 থেকে স্টার্ট করে, বা এখন তুই বলতে গেলে আবার 2 থেকে স্টার্ট করে, ঠিক আছে, 2 থেকে স্টার্ট করে তুই কত অবধি নিবি? প্লাস ইনফাইনাইট অবধি। তাহলে এর মাঝখানেও তুই নিবি, কিন্তু তুই কখনোই 2 নিবি না, আবার ইনফাইনাইট নিবি না। তার মানে এই 1 থেকে 2 এর মাঝের টুকুনি জায়গার ভ্যালু যা যা আছে সেগুলোও নিচ্ছিস, এগুলোও নিচ্ছিস, এগুলোও নিচ্ছিস। এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ইউজ করি কি? ইউনিয়ন। কি ইউজ করি? সবাই বলো, কি ইউজ করি? ইউনিয়ন। ঠিক আছে, তাই জন্য ইউনিয়ন দিলাম। নেক্সট আমি কি করব, আবার 2 কে ইনক্লুড করব না, আবার কাকে ইনক্লুড করব না? ইনফিনিট। পজিটিভ ইনফাইনাইট কিন্তু। তাহলে এটা হয়ে গেল তোর ডোমেনের অ্যানসার। তোর ডোমেন কি আস্তে আস্তে বুঝতে পারছিস? বল, শিখতে পারছিস? হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আমি এটা চ্যালেঞ্জ লাগিয়েও বলতে পারি, ঠিক আছে? দেখতেই পারিস এখন ইউটিউবে যদি দেখিস সব থেকে হাইয়েস্ট যদি ভিডিও বলিস যে জিলেটের ম্যাথামেটিক্সের সলভ, তাহলে অন্য কেউ আছে হয়তো হয়ে গেছে, কারণ পয়সা দিয়ে ভিউজ বাড়ানো যায়, কিন্তু আমরা এইসব করি না। আমার যদি ওটার আগে অবধি যদি স্টিল দেখিস তাহলে আমার ভিডিওতে 12,000 ভিউজ ছিল, ঠিক আছে, যেটা আগে, এখন তো জানি না, এখন হয়তো পয়সা দিয়ে অন্য কেউ হয়তো ব্যাপারটা করে নিয়েছে, কিন্তু গুগলে আগে লিখলে আমারটা আসতো। এবং আমি চ্যানেল লাগাতে পারি জিলেটে, এইরকম তুই লেকচার ডোমেন রেঞ্জে কোথাও পাবি না, জিলেটের রেসপেক্টে। জিলেটে আজকে এই ভিডিওটা ইউটিউবে আপলোড হওয়ার আগে তুই চেক করে দেখে নে এরকম ভাবে কেউ ডোমেন রেঞ্জের কোনো ভিডিও আপলোড করেছে কিনা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেউ পড়ায়নি এইভাবে, ডোমেন রেঞ্জ পড়ায় না অর্ধেক জায়গাতে, বলে 1 নম্বরের জন্য কি শিখবে, কিন্তু এই 1 নম্বরের জন্য সে তার লাইফের অনেক বড় সমস্যা করছে, কারণ এই জিনিসটা না জানলে সে পরবর্তীকালে ভালোভাবে আইডিয়াই তৈরি হবে না তার ডিফারেন্সিয়েশন, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি। কন্টিনিউটি পড়তে যাবি, সেখানে দেখবি পদে পদে এই জিনিসগুলো কাজে লাগছে। ডিফারেন্সিয়েবিলিটি পড়তে যাবি, পদে পদে কাজে লাগছে, সেখানে এই সমস্ত নোটেশনে ভর্তি, তাই না? এই সমস্ত নোটেশনে ভর্তি আছে কি রে? তো তুই যদি এই সমস্ত নোটেশনকে ডিকোড করতেই না জানিস, নাই মিনিং বুঝিস, তাহলে তুই কিভাবে বুঝবি? আরেক ধরনের হয় সুপ্রদীপ, বলতে পারবি? এটা তো নর্মাল হলো শুধু ক্লোজ ইন্টারভাল, ওপেন ইন্টারভাল। এবার 5 মিশালি, যেখানে কি ক্লোজ ওপেন দুটোই একসাথে থাকে। ক্লোজ থেকে ওপেন হয়, ওপেন থেকে ক্লোজ হতে পারে, এরকম কারেক্ট কারেক্ট। তাহলে আমরা ওপেন থেকে ক্লোজ বা ক্লোজ থেকে ওপেন, তাহলে দেখাই জিনিসটা। চলো এইটুকুনি দেখি, আজকে আমাদের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস শেষ হবে। আর আশা করছি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আজকে তোরা সবাই বাড়ি যাচ্ছিস এই ক্লাসটা শেষে, ঠিক আছে? চলো, তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল ক্লোজ টু ওপেন, তাই না ভাই? ক্লোজ টু ওপেন, তাহলে ক্লোজ টু ওপেন ইন্টারভাল মানে হচ্ছে a, b ওপেন। মানে কি, মানে এই ক্ষেত্রে আমরা বলবো, এই ক্ষেত্রে বলবো যে x এর ভ্যালু মানে মানে এর ভ্যালুটা আমরা x এর থেকে বড় বা x এর ইকুয়াল হতে পারে, কিন্তু b এর ভ্যালুর থেকে অলওয়েজ x ছোটই হবে, b কে নিতে পারবো না, তাই না ভাই? তাই তো? খুব সুন্দর তোমরা বলেছো, ভালো, বেশ ভালো, বেশ ভালো লাগছে। চলো আরেকটা, নেক্সট। এই জিনিসগুলো যারা জেনে গেছে তারা তো ভাই জিলেট
এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি পড়াবো, চিন্তা করিস না। তোদের অনেকে হয়তো এটা ডাউট থাকতে পারে যে দাদা এটা প্রথম ক্লাস নিচ্ছে বলে এত ভালো করে পড়াচ্ছে। তুই সুপ্রতীককে জিজ্ঞাসা কর, ও তো আগের ব্যাচে শুধুমাত্র ড্রব্যাকস হয়ে গেছিল বলে পিছিয়ে গেছিল। ও তো ভিডিও লেকচার কিছুটা দেখেছিল কয়েকটা। প্রত্যেকটা ক্লাস কি আমি সমানভাবেই পড়িয়েছি না প্রথমেরটা? অনেকে হয় না যে প্রথম দিন ক্লাস স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য, যেটা কিনা বিজনেস পারপাসে ব্যাপার বলছি, যে করে পরে আর সেরকম ভাবে পড়ায় না, রেকর্ডে দিয়ে দেয়। সেরকম কি সুপ্রদীপ কিছু ফিল করেছিলিস আগের ব্যাচটা জয়েন করেছিলিস যে? দাদার ক্লাসে সবসময় এনার্জি থাকে, ওটা কোনোদিন কম হয় না। না পড়ানোর ডিগ্রেড হয়েছে কোনোভাবে কোনো কিছু? না না, পড়ানোর কোনো ব্যাপার নেই, না তো আবার জয়েন করবো কেন, ওরকম কোনো ব্যাপার নেই, পড়ানো সবসময় ঠিকই ছিল। না না, আমি জিজ্ঞাসা করছি, মানে হতে পারে না যে অনেকেই যারা নতুন দেখবে বা শুনবে তাদের মনে হতেই পারে যে না এটা হয়তো প্রথম ক্লাস বলেই হয়তো ফুল এনার্জি নিয়ে পড়াচ্ছে, বাকিগুলোতে পড়ায় না না না, দাদা সবসময় এরকম পড়ায়। আর শুধু পড়ানোর ক্ষেত্রে নেই, এমনিতে যে কোনো ভাবে পড়ার হেল্প লাগলে কিছু লাগলে হোয়াটসঅ্যাপ করলে সবসময় পাওয়া যায় দাদাকে, ওরকম কোনো ব্যাপার নেই। আমি চেষ্টা করি কোনো প্রবলেম, হ্যাঁ কোনো প্রবলেম আটকে গেলে মেসেজ করলে তৎক্ষণাৎ দাদা বলে দেয়। কিন্তু এবার আর তুই পিছিয়ে যাস না ভাই, ভিডিও যেন না জমে, এইটুকুনি আমার। ঠিক আছে, তাহলে এই চারটে যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু আমরা ডোমেইন রেঞ্জের ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যেতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? ওকে। হ্যাঁ স্যার। আর অবশ্যই মাথায় রাখবে কি আজকে প্রথম ক্লাসে বলে দিয়ে গেলাম যে তোমার প্লাস ইনফাইনাইট আর মাইনাস ইনফাইনাইটের আগে কখনোই আমরা কি বসাবো না, ভুলেও কোনোভাবেও থার্ড ব্র্যাকেট, কারণ প্লাস ইনফাইনাইট হোক বা মাইনাস ইনফাইনাইট হোক আমরা কোনোদিনই সেটাকে ইনক্লুড করতে পারি না, বা তার জন্য আমাদের ফাংশনের নেচার কি হবে সেটা আনপ্রেডিক্টেবল। ক্লিয়ার অর নট বলো? হ্যাঁ তো গুড নাইট বলার আগে আমি একটুখানি তোমাদের সবার ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন তোমরা একটু দিয়ে দাও। তোমাদের নাম, কোন কলেজ, কি, স্যার অনেকেরই সাথে জানা হয়। হ্যাঁ বলো স্যার, একটা কোশ্চেন আছে। বলো 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 বলো, অবশ্যই বলো। স্যার বলছি যে আপনি একটা যে এক্সাম্পলটা দিলেন যে রিলেশন -1 বা 2, যেটা আমরা হচ্ছে ওই মাইনাস ইনফাইনাইট থেকে 1 আর ইউনিয়ন 2 থেকে প্লাস ইনফাইনাইট, তো স্যার যদি ওখানে শুধু আমরা 1টাকে মাইনাস করতাম তখন তাহলে ওটাকে কি করে রিপ্রেজেন্ট করতাম? মানে এখানে 1 আর 2 রয়েছে। না আমি কি বললাম, এটা এক ধরনের রিপ্রেজেন্টেশন, এটা এক ধরনের রিপ্রেজেন্টেশন, এই দুটো আলাদা, এটার সাথে কোনো লিংক নেই। ঠিক আছে, মানে লিংক নেই বলতে গেলে তুই এটার সাথে এটাকে আবার এইটা একসাথে লিখিনি, এটা একভাবে এটা আরেকভাবে, বুঝেছিস? আচ্ছা মানে স্যার আমি তোকে বলছি শোন শান্তনী, তুই নয়তো তুই রিয়েল নাম্বারের সেট থেকে তুই ওই দুটো পয়েন্টকে উঠিয়ে দিচ্ছি, মানে ওই দুটো পয়েন্টের জন্য ফাংশনটা ডিফাইন হয়, এইভাবেও তুই রিপ্রেজেন্ট করতে পারিস। নয়তো তুই বলতে পারিস যে ফাংশনটা মাইনাস ইনফাইনাইট থেকে একের মধ্যখানে যত ভ্যালু আছে তার জন্য ডিফাইন, আবার 2 থেকে 1 থেকে 2 এর মধ্যে যতগুলো ভ্যালু আছে তার জন্য ডিফাইন, আবার 2 থেকে প্লাস ইনফাইনাইটের মধ্যে যতগুলো ভ্যালু আছে তার জন্য ডিফাইন। কিন্তু মাইনাস ইনফাইনাইট 1 2 আর পজিটিভ ইনফাইনাইটের জন্য ডিফাইন না। সেই ক্ষেত্রে সেই এই যে কথাটা আমি তোকে বোঝালাম এটাকে ম্যাথমেটিক্যালি নোটেশন দিয়ে কিভাবে লিখবি, তাই না? সেটাই হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচে দেখিয়েছি, বুঝেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে আমি বুঝতে পেরেছি দুটো আলাদা, কিন্তু আমি জাস্ট বলছি যদি এখানে রিলেশন -1 করতাম তখন তো ওখানে কি হতো যে মাইনাস ইনফাইনাইট থেকে 1, কিন্তু 1টা নিতাম না, আবার 1 থেকে প্লাস নয় বাবা, এটা রিয়েল অ্যাক্সিস। এই যে রিয়েল অ্যাক্সিসটা এঁকেছি সেই রিয়েল অ্যাক্সিস, মানে ওই পুরো দাগটা যেটা রিয়েল ভ্যালুগুলো যেটা আছে, পুরো রিয়েল অ্যাক্সিসটা থেকে তুই 1 আর 2 পয়েন্টটাকে সরিয়ে নিয়েছিস, কারণ ওই 1 আর 2 পয়েন্টের জন্য ফাংশনটা ডিফাইন হচ্ছে না। ঠিক আছে, মানে ধর তোর কাছে একটা বাকেট আছে, সেই বাকেটের মধ্যে অনেকগুলো তোর ফল আছে, কিন্তু সেই ফলের মধ্যে যদি দুটো পচা ফল থাকে সেই ফলগুলো তো অন্যদেরকে পচিয়ে দেবে, ইয়েস অর নো? তাহলে সেই দুটো ফলকে তুই কি করবি? এলিমিনেট করে দিবি। সেই জিনিসটাই এখানে করছিস, বুঝেছিস সায়ন্তনী? বল। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। ওই জিনিসটাকে আমরা ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওইভাবে আমরা লিখতে পারি। যদি আরো যদি পেতাম ধরো 1 2 3 4, তাহলে ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই রিয়েল অ্যাক্সিস থেকে আমরা ওই চারটে পয়েন্টকে তুলে নিতাম। কি কি পয়েন্ট? তখন 1 2 3 4 কে তুলে নিতাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, আর আর এবার একটুখানি সবার একটু ইন্ট্রোডাকশন ছোট্ট করে হ্যালো, তোরটা আমি জানি, হ্যালো, তোরটা জানি। আচ্ছা হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, যারা যারা নতুন আছে তারা বলো। ফটাফট ফটাফট, আজকে প্রথম
দিন, ইন্ট্রোডাকশন হয়ে যাক, আর এরপরে আমি দাদা হ্যাঁ আমার নাম সূর্য বিকাশ রয়, আমি এপিসি রায় পলিটেকনিক থেকে পড়ি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাহ, থার্ড ইয়ার। থ্যাংক ইউ, আলাপ করে খুব ভালো লাগলো। এপিসি স্টুডেন্টরা কিন্তু একটা ভালো জায়গায় যায়, র্যাঙ্কে থাকে সব সময়, ঠিক আছে, আমি আশা করবো তুমিও থাকবে। চলো নেক্সট। স্যার আমার নাম কৈলুদ্দিন আলী, আমি পাস আউট ফ্রম এপিসি 2023। তুই এপিসি তে করছিস পাস আউট, মানে তুই ড্রপার? হ্যাঁ। তুই কোথায় থাকিস? আমি তো মেদিনীপুর। তাহলে তুই মানে অফলাইন কেন জয়েন করছিস না কোথাও, নাকি তোদের ওখানে নেই? না 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 না, আপনার কাছে অফলাইনে আমি জয়েন করতাম, কিন্তু অনেক কিছু আমার ড্র হয়ে গেছে, যেটা 11-12 আর কি, ওগুলো আর কি ক্লিয়ার নেই আমার ঠিকঠাক। তো এটার জন্য আর কি প্রিপারেশন নেওয়ার পর থেকে নেক্সট 6 মান্থ যেটা থাকবে সেটা ডিভিসের সঙ্গে কথাও বলেছিলাম, নেক্সট 6 মান্থে অফলাইনে জয়েন করব। মানে তুই প্রথমেই মানে এই ফার্স্ট 6 মান্থ, এক বছরের যেহেতু কোর্স, ফার্স্ট 6 মান্থ তুই অনলাইন, দেন লাস্ট 6 মান্থ দেন অফলাইন আসবি, তাই তো? দেন অফলাইন, হ্যাঁ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট। দাদা আমি সুদীপ্তা খানা, এপিসি রায় থেকে। জোরে বলবি? হ্যাঁ দাদা আমি সুদীপ্তা খানা, এবছরই পাস করলাম, পাস আউট হলাম এপিসি রায় পলিটেকনিক কলেজ দিয়ে, ড্রপ আউট। হ্যাঁ দিয়েছিলাম। ভালো হয়েছে? না স্যার, অ্যাকচুয়ালি ল্যাক অফ প্রিপারেশনের কারণে অতটাও ভালো হয়নি, তো ড্রপ দিচ্ছি। কথা বলবো সুদীপ্তা, দেখ হ্যাঁ এই বছরের মতো কোশ্চেন গত 2 বছরেও হয়নি, আগামী 2 বছরও কিন্তু ম্যাথে হবে না, এত ইজি জানি স্যার। হ্যাঁ মনে হচ্ছে। প্রিপারেশন বা যাই হোক হয়ে গেছে, কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এবং অনেকে এটাও একটা হয়, যেটা আমি প্রথম দিনই বলছি, কেউ সাবজেক্ট কি খুব চুজি টাইপের হয়, না আমি শুধু ম্যাথ ফিজিক্স পড়ে যাব, না আমি শুধু কেমিস্ট্রি এই পড়ে যাব, এইরকম করলে হবে না। যারা এবছর ভেবেছিল কেমিস্ট্রি থেকে প্রচুর মার্কস তুলবে, তারা কিন্তু সবাই চাপ খেয়েছে, ঠিক আছে? তো 5টা সাবজেক্টকে এখানে গুরুত্ব দেওয়া ইজি টু লার্নিং এ, 5টা সাবজেক্টই কিন্তু খুব ভালোভাবে কিন্তু চেষ্টা করবি পড়ার, ডেভেলপ করার নিজেকে স্কিল, তবে গিয়ে কিন্তু জিলেটে 1 থেকে 10-এ নিজেদেরকে দেখতে পাবি। আর আমি এখানে চাই যে কজন প্রেজেন্ট আছিস তারা সবাই যেন 1 থেকে 50-এর মধ্যে তাদের নাম আসে, ঠিক আছে? বল বাকি আর কে আছিস তাড়াতাড়ি, কেউ তো পালিয়ে যাচ্ছে রাত হয়ে গেছে বলে। স্যার আমার নাম সুদীপ মিত্র। একজন করে, স্নেহা আগে বলে নিক। স্নেহা কর্মকার, বলো। স্যার আমি কন্যাপুর পলিটেকনিক থেকে পড়ছি। আচ্ছা, তুমি চলছে মানে অনগোয়িং, না তুমি পাস আউট নাকি? স্যার পাস আউট হবে 2025-এ। আচ্ছা, তার মানে তুই অনগোয়িং স্টুডেন্ট। তোর ক্ষেত্রে একটু হ্যাঁ। ডিফিকাল্ট আছে যে সেমিস্টারের সাথে এটাকে কিভাবে ম্যানেজ করব। অবশ্যই আমি তোমাদেরকে আপকামিং ডেজে আর দুটো একটা ক্লাস হওয়ার পরে আমি তোমাদেরকে রুটিন শেয়ার করে দেবো, ইজি টু লার্নিং এর পক্ষ থেকে যেটা বানিয়ে দেওয়া হয়, যে কিভাবে তোমাদের পড়াশোনার স্টাডি টেবিলটা, ঠিক আছে? তোমরা যদি রাজি হও তো আমি আরো এফেক্টিভ ওয়েতে বানিয়ে দেবো, বাকি ব্যাচগুলোতেও যেমন দিয়েছি। তো তোমরা আর কি রাজি? তাহলে আমরা বানিয়ে তোমাদেরকে দেবো, সেটাকে যদি তোমরা ফলো করতে পারো, তার যদি 30% ফলো করতে পারো, যারা কিনা অনলাইন স্টুডেন্ট আছো আর যারা কিনা ড্রপার আছো, তাদের জন্য সেটা প্ল্যানিং বানানো আছে। যদি চাও তো আমি দিয়ে দেবো, তোমরা ওটাকে ওটা 70-80% ফলো করলেই তোমরা জিলেটে 1 থেকে 50-এর মধ্যে র্যাঙ্ক করার মতো একটা জায়গায় তৈরি হবে তোমাদের মধ্যে। তোমরা 1 মাস ট্রাই করেই দেখে আমাকে তারপর রিপোর্ট জানিও। হোমিওপ্যাথি আর দাদা বলছিলাম আমি ডব্লিউবিজে এর জন্য প্রিপারেশন নেব আর কি। এগুলো মানে যেগুলো পড়ছি, যেগুলো মানে ম্যাথমেটিক্স, আপনারা তো বললেন যে ডব্লিউবিজে এর জন্য লেভেলেও হয়ে যাবে, তো বাকি তোর তুই এতক্ষণ যে ডিসকাশনটা হলো তাতে তোর কি মনে হলো? ভালোই লেগেছে, মানে যেগুলো একদম জানা ছিল না সেগুলো একটু রিক্যাপ হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে আমি ওই লেভেল অবধিই যাব। এবার এই জিনিসগুলো যদি তোর না ক্লিয়ার থাকে, তুই ওই লেভেলের কোশ্চেনকে হ্যান্ডেলই করতে পারবি না। তো আমরা যাব, আমি ম্যাক্সিমাম কোশ্চেনই যে ডিপিপির কোশ্চেনগুলো করাবো, সেইগুলো সব আইআইটি জেই মেন্সের লেভেলেরই কোশ্চেন থাকবে, যেটা আমি বানাই, ঠিক আছে? আমার যে কটা প্রত্যেকটা চ্যাপ্টারের রেসপেক্টে যে ডিপিপি গুলো বানানো হয় সেগুলোই করাবো। এবং সেটা যদি তুই কমপ্লিট করতে পারিস, বা সেগুলো যদি তুই নিজে ভেবে সলভ করতে পারিস, তাহলে তুই আরামসে ডাব্লিউবিইতেও একটা ভালো রেসপন্স পাবি, ঠিক আছে? আমি 6 ইয়ার ডব্লিউএ যেই মেন্সের আর কি বুক আছে আমার কাছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ওগুলো সলভ করছি আর কি। আমার কাছে 13 খানা বই আছে, ঘেটে ফেলেছি, চাপ নেই ওইসব, চাপ নেই, ঠিক আছে? চল বল বাকি। স্যার আমি ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক থেকে পড়ছি, 5th সেম। আচ্ছা, তার মানে তোর কম্পিউটার সায়েন্স সরকার কোন সেম? স্যার 5th সেম সিএসটি এপিসি রায় পলিটেকনিক। এপিসি রায় পলিটেকনিক, গুড, ঠিক আছে। বাকি স্যার সুদীপ মিত্র এপিসি রায় পলিটেকনিক থার্ড ইয়ার। প্রচুর এপিসি তো, আমি 5th সেম সিটি প্রচুর এপিসি। আর কেউ আছো? দাদা আমার নাম ফাল্গুনি মণ্ডল, আমি ঝাড়গ্রাম সিএসটি থার্ড ইয়ার। আচ্ছা, তারপর স্যার
টিপস আমি স্যার অর্ণব মজুমদার গ্লোবাল করছি স্যার 6 মেকানিক্যাল। অঙ্কনা তোকে চিনি। হ্যাঁ বাকি থার্ড ইয়ার ইলেকট্রিক্যাল। আচ্ছা, তারপর হ্যাঁ আমি ল্যাব কলেজে। না আব্দুল সালাম খান স্যার দিল্লি ওভারঅল পলিটেকনিক থার্ড ইয়ার মেকানিক্যাল। গুড গুড। তারপর স্যার মনমোহন সিং জলপাইগুড়ি পলিটেকনিক ইনস্টিটিউট। গুড। তারপর স্যার আমি হিতিশা, আমি বিআইটি থেকে পড়ি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 5th সেম। গুড। তারপর স্যার আমি শান্তনী বসু, ওমেন্স পলিটেকনিক কলকাতা, সিএসটি 3rd ইয়ার। খুব ভালো কলেজ। গুড। তারপর মেবি আর কেউ রেসপন্স দেবে না, যাই হোক। তো দাদা আমি নর্থ ক্যালকাটা পলিটেকনিক, আমার নাম শ্রয়না পাল, আমি ইআই ডিপার্টমেন্টের 3rd ইয়ার। ইআই। ওকে গুড, খুব ভালো। তো মোটামুটি সবারই হয়ে গেছে, আর কিছু জনকে তো আমি চিনি। আমার নাম প্রীতম, ঠিক আছে। আর আমি বেসিক্যালি কলেজ গন্ডি তো অনেক আগেই পেরিয়ে গেছে, ঠিক আছে। আমি জব করি, এখানে পড়াই, আর খুব কম জানি, ঠিক আছে। যেটুকুনি জানি চেষ্টা করি ফুল 100% দেওয়া। এটাই হলো আমার ইন্ট্রোডাকশন। 6 বছর হয়ে গেল আমি পড়াচ্ছি ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ধরনের সাবজেক্ট, মানে বিভিন্ন ধরনের সাবজেক্ট মানে মেনলি ইলেকট্রনিক্স, সিএসটি আর ধরে ম্যাথামেটিক্স। মানে আমার অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সের জার্নি 6 বছর ধরে। মানে আমি যখন নিজে ইঞ্জিনিয়ারিং পড়তাম বিটেক ফিটেকে, তখন থেকেই আমি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স পড়াতাম, মানে একেবারে সেই লেভেলে পড়াতাম। মানে টিউশন আমার স্টার্ট হয় ম্যাথামেটিক্স ধরেই, ম্যাথামেটিক্সের হিসাবেই আমার স্টার্ট হয়। তো 6 বছর হয়ে গেল ম্যাথামেটিক্স পড়াচ্ছি। আর এই রকম নয় যে জিলেট পড়ানো থেকে আমার স্টার্ট হয়েছে। আমি এই জন্যই ম্যাথামেটিক্সটা এরকম কথা বলি, কারণ আমি ম্যাথামেটিক্স পড়ানো স্টার্ট করেছিলাম অ্যাজ এ 11-12 স্টুডেন্টদেরকে, যেটা কিনা বোর্ড এক্সাম। তারপরে আমি পড়ানো স্টার্ট করেছিলাম ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, যেটা বলে সেইটা, মানে তোরা ডিপ্লোমাতে পড়িস যেইটা নয়, বিটেকের, ঠিক আছে। তো ওই জন্য আমি ম্যাথামেটিক্সটাকে অন্যরকম চোখে দেখি। বাকি জিলেটের যারা ফ্যাকাল্টি আছে, মানে যেখানে যে কোনো আদার্স এই আশেপাশে এইদিকে ওদিকে ইউটিউবে যেখানেই দেখবি যারা ম্যাথামেটিক্স পড়ে, তাদের অ্যাপ্রোচ এবং আমার অ্যাপ্রোচ আলাদা। কারণ আমি অন্যরকমভাবে ম্যাথামেটিক্সটাকে ভাবি, ম্যাথামেটিক্সটাকে দেখি। তো আমার ম্যাথামেটিক্সটাকে ভাবনা চিন্তাতে একটু অন্যদের থেকে আলাদা। এবং আমি খুব বিশাল কিছু জানি না। আমি যাদবপুরের মতো বা আইআইটির মতো বড় কলেজ থেকেও পড়িনি বাবা, ঠিক আছে। বাট ম্যাথামেটিক্স আমার ছোটবেলা থেকেই ভালো লাগতো, ব্যাস। ওই জন্যই আমি আরও বেশি ইন্টারেস্টেড ছিলাম ইঞ্জিনিয়ারিং লাইনে আসবো। হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে জব করছি, ঠিক আছে, হয়ে গেল। 6 বছর ধরে পড়াচ্ছি। এইটুকুনি তোদেরকে গ্যারেন্টি দিতে পারি যে আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করবো তোদের জন্য। বাট একটা প্রমিস তোদেরকেও করতে হবে, তোদেরকেও কিন্তু করতে হবে, কারণ তোদেরই অ্যাকচুয়ালি লড়াই, ঠিক আছে। আর আমি এটাও তোকে আজকের দিনে লিখে রাখতে পারি, গ্যারেন্টি দিচ্ছি, তোদের কোনো অঙ্ক এক্সাম হলে অজানা হবে না। এইবারও স্টুডেন্টদেরকেও জিজ্ঞাসা করে দেখতে পারিস, যারা কিনা সিনিয়র আমাদের কাছে যে পড়েছে, একটা কোশ্চেন অজানা থাকবে না। কারণ মানে সেম কোশ্চেন এসে যেতেও পারে, প্রচুর চলে আসে আমার কোশ্চেন, মিলে যায়, কিন্তু এরকম প্যাটার্ন তো মিলবে। মানে যেরকম ধরনের অঙ্কগুলোর প্যাটার্ন, এই অ্যাপ্রোচ, এইরকম অ্যাপ্রোচের অঙ্ক মিলবেই। আমার শুধু তোদেরকে এটা নিয়ে ভয়, তোরা বাড়িতে ঠিকঠাক করে প্র্যাকটিস করবি কিনা, এইটুকুনি প্রমিস করিস আমাকে। তোরা ঠিকঠাক করে প্রত্যেকদিন ক্লাসে আসার আগে পড়াশোনা করে আসবি, যা যা বলবো সেগুলো মেনটেন করে আসবি। আর ভাই ওই এক্সাম হলে 2 ঘন্টা একটু ভালো করে নিজেকে অ্যাংজাইটি বল, এইগুলো বল, এই ক্রেজ বল, এইগুলোকে ম্যানেজ করলেই ব্যাস তুই তোর লক্ষ্যে পৌঁছে যাবি। আর আমি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য জাস্ট তোর পাশে আছি, যেভাবে তোর আমার হেল্প দরকার সেইভাবেই আছি, ঠিক আছে। ওকে, বুঝতে পারলে? যুদ্ধটা কিন্তু তোমার অর্জুনকেই করতে হয়েছিল। কৃষ্ণ ছিল জাস্ট তোমাকে পথ দেখাচ্ছিল, তোমাকে জাস্ট আইডিয়া দিচ্ছিল, আইডিয়োলজি সমস্ত এই জিনিসগুলো কৃষ্ণর কাজ ছিল। লাইক সেই ব্যাপারটা আমি হ্যান্ডেল করবো, কিন্তু তোমাকে যুদ্ধটা তোমাকেই করতে হবে, তীরটা তোমাকে ঠিক লক্ষ্যেতেই মারতে হবে, এবং তার জন্য তোমাকে প্রচুর প্রশিক্ষণ নিতে হবে, তাই না? নিয়েছিল তো আজকে, তাই তো, হ্যাঁ কি না? সে আজকে কর্ণ বলো বা অর্জুন বলো, তারা প্রচুর প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা সব থেকে বেস্ট ধনুক চালাতে পারতো বাকি সমস্ত অন্যান্যদের থেকে। তো তোমাদেরও সেরকম হতে হবে অন্যান্য স্টুডেন্টদের থেকেও, যাতে লক্ষ্য একেবারে যাদবপুর থাকে, একেবারে টপ ব্রাঞ্চ থাকে, এবং তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। এই মাত্র 7 থেকে 8 থেকে 9 মাস, ঠিক আছে? করবে কিনা বলো তোমরা? করবে তো?
প্রমিস করতে হবে, এটা আমাকে প্রমিস করা, এটা নিজেকে প্রমিস করা যে প্রত্যেক দিন আমি দাঁড়িয়ে দেখবো আর আমি আজকে আমার পড়ার টেবিলে আজকে আমি আমার ডিজায়ার যে র্যাঙ্কটা সেই র্যাঙ্কটা লিখে রাখবো। এটা খুব এফেক্টিভ কাজ এবং হয়, সত্যি হয়, আমার ক্ষেত্রেও হয়েছিল। লিখে রাখবি যে আমি এটা অ্যাচিভ করতে চাই, নিয়ে তোর টেবিলে চিপকে দে, ঠিক আছে? কোটা ফ্যাক্টরি বল বা কোটা বল, যেটা কিনা কোটা ফ্যাক্টরি দেখছিস, ওই পুরো একদম আমি কাছ থেকে এই জিনিসটা ফিল করেছি, আমি জানি, দেখি ওখানে প্রত্যেকটা স্টুডেন্টরা এরকম লাগিয়ে রাখে, র্যাঙ্ক লিখে রাখে টেবিলে, ঠিক আছে? বা তোরা বল আইএএস আইপিএস এর জন্য মুখার্জি নগর, যেটা কিনা দিল্লিতে, ওখানে এরকম ভাবে প্রত্যেকজন যারা আইপিএস আইএএস হওয়ার জন্য যে র্যাঙ্কটা চায় সেই র্যাঙ্কটা ওরা লিখে সেটাকে টার্গেট করে। সেরকম ভাবে আজকের দিনে তোরা নিজের বাড়িতে টার্গেট করে, এবং প্রত্যেক দিন তুই যখন ওর দিকে তাকাবি না, যদি তুই একদিনও পড়াশোনা যদি নিজে কম করিস, দেখবি তোর নিজেকেই খারাপ লাগছে, আমি ওইটা চেয়েছিলাম, কি করছি আমি নিজের সাথে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এই সাইকোলজিক্যাল টিপসও আমি দিতে থাকবো প্রত্যেকটা ক্লাসের শেষে, যাতে কিনা সেগুলো তোকে ইমপ্রুভ করে তোর প্রিপারেশনে। ওকে, তো চলো আজকে গুড নাইট, আবার দেখা হচ্ছে, আশা করছি খুব ভালো লেগেছে ক্লাসটা। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ এগুলো পড়ে নাও, ঠিক আছে? টাটা তাহলে।